কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি। ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। আই ডোন্ট বদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমার ওর সম্বন্ধে কোনো বক্তব্য নেই। বক্তব্য এই জন্য নেই, অভিষেককে যে তৈরি করেছে আমি তার বিরুদ্ধে। তৃণমূল ভাঙছে, তৃণমূল ধসছে, তৃণমূল ছত্রভঙ্গ। কিন্তু এবার সব ছাপিয়ে তৃণমূলের ভেতর থেকে উঠল কার্যত মমতা হটাওয়ের দাবি। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলানোর দাবি তুললেন দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর এবং কলকাতার মেয়র পরিষদ তারক সিং। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল কার্যত তাসের ঘরে পরিণত হয়েছে। রোজই কেউ মুখ খুলছেন, কেউ পদত্যাগ করছেন, কেউ ক্ষোভ উগরে দিচ্ছেন। এবার কয়েক ধাপ এগিয়ে একেবারে তৃণমূলের মাথায় বদল চেয়ে সরব হলেন তৃণমূল কাউন্সিলর এবং কলকাতার মেয়র পরিষদ তারক সিং। দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। আমি চাই, আপনাকে খোলাখুলি বলছি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কাকে নেতা মনে করেন যোগ্য নেতা? যা সবাই মিলে ঠিক করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যা আগে হতো। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি। ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। আই ডোন্ট বদার। ভোটের হার থেকে দুর্নীতি নিয়ে একেবারে নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন আরেক তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। সব থেকে বড় কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে র্যাম্পেন্ট করাপশন, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, যেটা গত 5 বছর ধরে হয়ে আসছে। এবং আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বের নজরে ছাড়া এই দুর্নীতি হতে পারে না। শীর্ষ নেতৃত্ব বলতে আপনাদের তো দুজন, মমতাদি এবং অভিষেক, এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। দেখুন, দুটো ককাস হয়ে গেছিল। একটা ককাস ছিল মমতাদিকে ঘিরে, আরেকটা ককাস ছিল অভিষেককে ঘিরে। প্রতিদিনই তৃণমূলের অন্দরে এখন ক্ষোভের বিস্ফোরণ। বুধবার বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আরেক তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আমি হতাশ, তৃণমূল কোথায় যেন দলটা হারিয়ে গেছে। দলের নেতৃত্ব কোথায়? সেই নেতৃত্বকে আমরা পাইনি, যারা মমতা ব্যানার্জির ডান কান বাকান, ডান হাত বা হাত অজুহাত ছিলেন। বুধবার এই ইস্তফার তালিকায় নাম লিখিয়েছেন শান্তনু সেন। সর্বভারতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আলটিমেটলি রাজনীতিটা মানুষের জন্য। সেই বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছে, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করে এরপরে আমার মন আর কোনোভাবে সম্মতি দেয় না যে এরপরেও এই ধরনের দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে। তাই আমি আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে ন্যাশনাল স্পোক্সপারসনের পদ থেকে আমি ইস্তফাপত্র পাঠালাম। একদিকে দলের ছন্নছাড়া অবস্থা, ওপর থেকে নিচ অব্দি বিদ্রোহের আগুন, ভাঙনের জেরে দল খান খান হয়ে যাচ্ছে। তার মধ্যে দুই প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকুলি ঘোষ দস্তিদারের কাজিয়া এখন কাদা ছোড়াছড়ির জায়গায় পৌঁছেছে। লোকসভা স্পিকারকে চিঠি লিখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন দলেরই সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, কিন্তু সে ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত এবং আমি এটা সমীচীন মনে করিনি। তো তাকে আমি যদি বলে থাকি তাহলে কখন বলেছে, আর ওকে বলবো কখন? ওর অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? হাউসেই তো থাকতো না।
তবে এর মধ্যে সবথেকে তোলপাড় ফেলে দিয়েছে যার মন্তব্য, তিনি তারক সিং, তৃণমূলের কাউন্সিলর এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ। ভোটে ভরাডুবির পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুলেছেন সেই তারক সিং, অর্থাৎ কার্যত মমতা হটাও এর দাবি। দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং, 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। সেই তারক সিং এবার প্রকাশ্যে দলের নেতৃত্ব বদলের দাবি করলেন। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি, ভয় পাই নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। আই ডোন্ট বদার। ভোটে হারার পরও চেয়ার রাখতে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হারার পরও ইস্তফা দেননি। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এ নিয়েও এদিন কটাক্ষ করেছেন তারক সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ একেবারে সপাটে উড়িয়ে দিয়েছেন তিনি। নির্বাচনের পরে উনি বললেন যে আমি পদত্যাগ করব না, জোর করে হারিয়ে দিয়েছে। 100টা সিটে গড়বড় হয়েছে, কিন্তু কোন 100টা সিট উনি বললেন না। ওনার এগেনস্টে যে সিআরপিএফ, কেন্দ্রীয় ফোর্স খারাপ ব্যবহার করেছে, তাদের বার করে দিয়েছে। আমি বৈশ্বনাথ চ্যাটার্জিকে বলেছিলাম তোমরা থানায় কমপ্লেন করেছো? করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছো? জানায়নি। তাহলে কোর্ট অফ লতেও আমরা যেতে পারবো না। এখন উনি এই 3-4 দিন ধরে বলছে ওই 100টাকে এখন বলছে 150 সিট। তো কি উনি বলছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আর একটা দিক সাংবিধানিক, সেটা হচ্ছে উনি যখন রেজিগনেশন দিলেন না, খুব ভালো, রেজিগনেশন দেয়নি, তাহলে রেজিগনেশন দেয়নি মানে এই সরকারকে মান্যতা উনি দিচ্ছেন না, এই নির্বাচনটাকেই মানছেন না, তাই তো? তো তাই যদি হয় তাহলে ওনার দল তৃণমূল কংগ্রেস তাহলে শপথ গ্রহণ অনুষ্ঠানে গেল কেন? বিরোধী দল করলো কেন? কেন চিফ হুইপ করলো? একদিকে সংবিধান মানছি না, নির্বাচন মানছি না, রিজাইন দিলাম না, আবার সেটাকে মেনে সেখানে আমাদের প্রতিনিধিদের শপথ করালাম। এই যে লোককে বোকা বানানো, এটা একটা নেত্রীর পক্ষে উচিত? তৃণমূলের ভরাডুবির জন্য দলের নেতাদের একাংশ ইতিমধ্যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এ নিয়েও বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বর্ষিয়ান কাউন্সিলর এবং মেয়র পরিষদ তারক সিং। হু ইজ অভিষেক ব্যানার্জি? অভিষেক ব্যানার্জি একটা বাড়ির একটা ছেলে, পড়াশোনা শিখে সেখান থেকে মানুষ হয়েছে। অভিষেক ব্যানার্জি তৈরি করেছে কে? স্রষ্টাকে, মমতা ব্যানার্জি। আজকে অভিষেক ব্যানার্জি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, তাকে কোনোদিন উনি শাসন করেছেন, মানা করেছেন? বলুন। উনি তো বিভেদ করে দলটাকে শেষ করেছে। আপনারা মনে করে দেখুন, যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ও মমতা ব্যানার্জির ব্লু আইড বয় ছিল, অনেকগুলো মন্ত্রিত্ব ছিল, সারা রাজ্য ঘুরে বেড়াতো, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। কার মস্তিষ্ক থেকে এটা বেরোলো যুবা করার? যুবাটা কে করলো? কার সমর্থনে হয়েছিল? তাহলে অভিষেককে আজকে দোষ দিয়ে লাভ কি? আমার বাড়ির ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয়, তো আমি তো তাকে শাসন করব, বোঝাবো, যাতে সে রাজনীতিতে তার স্টেবিলিটি হয়। আজকে তো অভিষেক ব্যানার্জি নিজেই বিপদে পড়ে গেছে। তো সোর্সটা তো উনি। আজকে অভিষেক ব্যানার্জির কে কন্ডেম করছে, উনি চুপ করে শুনছেন, ওনার দুহাত পরিষ্কার, কিন্তু ওনার দুহাতেই তো কালি ভর্তি।
2011 থেকে যে মুসলিম ভোট তৃণমূলের সঙ্গে ছিল সেখানেও এবার ভাঙন ধরেছে, আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন কলকাতা পুরসভার এই মেয়র পরিষদ। দায়ী করেছেন তৃণমূল নেত্রীর পুরনো মন্তব্যকেই। যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। উনি বললেন একটা সভায়, নিজে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, একটা সম্প্রদায় আছে যাদের আমি আটকে রেখেছি, তাদের যদি ছেড়ে দিই 2 ঘন্টার জন্য শায়েস্তা করে দেবে। এটা একটা হিন্দু মনে ব্যাপকভাবে লেগেছে। তেমনি মুসলমানরাও ক্ষিপ্ত হয়েছে, কেন মুসলমানরা তো এই কথাটা বলতে দেয়নি, বলতে বলেনি। উনি কেন বললেন, কার স্বার্থে বললেন? নিজে ভোটে জেতার স্বার্থে? হিন্দু মনে চরম আঘাত লাগলো। আপনি দেখুন মালদা মুর্শিদাবাদে যে বিজেপি ভোট পেয়েছে, মুসলিমরাও আমাদের ভোট দেয়নি। এই ববি হাকিম হয়তো বলতে চাইবে না, ও তো ভিতু সম্প্রদায়ের লোক, আমি ভিতু না, ভয় পাই না। এই ফিরহাদ হাকিমকে দিয়ে জেলায় জেলায় কি না মিটিং করাতো, হেলিকপ্টারে করে মিটিং করছে। তার ডানা ছেটে এমন অবস্থা করে দিল, এইবার ইলেকশনে ওনার 3টে ওয়ার্ড আর ওর কনস্টিটিউয়েন্সি ছাড়া কোথাও যেতে পারেনি। ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকেও যাননি তৃণমূল কাউন্সিলর তারক সিং। তখনও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। পার্টির অ্যাক্টিভিটি যেটা এখন বর্তমানে চলছে, এটা ঠিক আমার পছন্দ নয়। এটা দেখুন, একটা রাজনীতিতে হার জিত আছে। কর্মীরা বিপদগ্রস্ত হলে নেতৃত্বে তাদের পাশে থাকা উচিত। আমরা বেহালায় 21টা ওয়ার্ডের মধ্যে 20টা ওয়ার্ডে হেরেছি, একটা ওয়ার্ডে জিতেছি। তো আমাদের বেহালায় ছেলেপুলেরা, পার্টির কর্মীরা খুবই আতঙ্কিত, অত্যাচারিত, কিন্তু পার্টি এক্ষেত্রে নীরব। আমাদের কেউ কোনো খোঁজও নেয়নি। তো যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, যদি আমাদের প্রোটেকশন আমাদেরকেই দেখতে হয়, আর দল যদি পাশে না থাকে, তো সেই দল করা না করা একই সমান। এই প্রতিবাদ স্বরূপ আমি যাইনি। এবার একেবারে নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলানোর দাবি তুলে দিলেন তারক সিং। শুধু তারক সিং, অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষরা নন, তৃণমূলের ভেতরে ক্ষোভের আগুন আরও ছড়াচ্ছে। বিধানসভা ভোটে দলের ভরাডুবি নিয়ে বৃহস্পতিবার কার্যত বোমা ফাটালেন তৃণমূলের আরেক নেতা বিশ্বজিৎ দেব। সরাসরি আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। বিপর্যয়ের দায় নিশ্চয়ই মমতাদি এবং নিশ্চয়ই অভিষেকের, কারণ তাদের দুজনের উপরে দলটা চলত। কেউ সরাসরি তৃণমূলে মমতা হটাওয়ে জাগ দিচ্ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন, কেউ পথ ছাড়ছেন, কোথাও আবার দলের নেতাদের মধ্যেই চলছে কাদা ছোড়াছুড়ি। এক কথায় বিধানসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূল এখন ছত্রভঙ্গ। সেই ছবি আরো স্পষ্ট করে এবার মুখ খুললেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। ভোটে ভরাডুবি থেকে তৃণমূল জমানার লাগাম ছাড়া দুর্নীতি নিয়ে একেবারে নাম করে সরাসরি দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বজিৎবাবু, এই আপনার দলের এই নিদারুণভাবে পরাজয়ের মূল কারণ কি? দেখুন, সব থেকে বড় কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে র্যাম্পেন্ট করাপশন, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, যেটা গত 5 বছর ধরে হয়ে আসছে। এবং আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বের নজরে ছাড়া এই দুর্নীতি হতে পারে না। শীর্ষ নেতৃত্ব বলতে আপনাদের তো দুজন, মমতাদি এবং অভিষেক, এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। এটা হতে পারে যে তারা জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতো না, আর একটার পর একটা দপ্তরে লাগাতার দুর্নীতি হয়ে গেছে। এটা কখনো হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? বিশ্বজিৎ দেব তৃণমূলের রাজ্য কমিটির সদস্য, পেশায় আইনজীবী, মিজোরামের অ্যাডভোকেট জেনারেল। সেই তিনি তৃণমূলের বিপর্যয়ের পর দলের বিরুদ্ধে সপ্তমে সুর চড়ালেন। আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে সরাসরি নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত বড় একটা ঘটনা আরজিকরে ঘটল, মানুষ জনপ্লাবন এই সরকারের বিরুদ্ধে, তখনই তো সরকারের উচিত ছিল
মমতাদের উচিত ছিল এই দেয়াল লেখন পড়া, তখনই তো মমতাদের উচিত ছিল শাসকের আইন কায়েম করা, তখনই তো উচিত ছিল যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, তাহলে তো মানুষ বুঝতো। এসআইআর আবহেও একটা সম্প্রদায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তারও তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনী সভায় উনি বলছেন যে একটা কমিউনিটি 1 মিনিটে আপনাদেরকে উড়িয়ে দেবে। আরে যেই কমিটির হয়ে বলছেন, যে কমিউনিটির হয়ে, সেই কমিউনিটিও কিন্তু ভালোভাবে নেয়নি এই কথাটা। বিধানসভা ভোটে তৃণমূলের হারার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও একেবারে চঁচাছোলা আক্রমণ শানিয়েছেন বিশ্বজিৎ দেব। আজকে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা গড় ছাড়া। তো উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন? সেটা ওনাকে বলতে হবে কেন দাঁড়াচ্ছেন না। তার কারণটা হচ্ছে মেরুদণ্ড, ওনার মেরুদণ্ডটা ভেঙে গেছে। মানুষের যখন মোরাল ব্রেকডাউন হয়ে যায় তখন এই অবস্থা হয়। আজকে দিশাহারা হয়ে গেছে। অন্য দল নয়, তৃণমূল নেতা বিশ্বজিৎ দেবী ভবিষ্যৎবাণী করেছেন তৃণমূলের ভাঙন সে সময়ের অপেক্ষা। এমনকি নিজেও 2-1 দিনের মধ্যে দল ছাড়ার সিদ্ধান্ত নেবেন বলে দাবি করেছেন তিনি। যেভাবে বালির বাঁধের মতো মানে একের পর এক বক্তব্য, এবং আপনারও বক্তব্য আমি শুনছি, মানে তাতে কি এই দল অটুট থাকবে আগামী দিনে? প্রশ্নই নেই কোনো, টুকরো টুকরো হয়ে যাবে। আমার যা ধারণা, কিছু চলে যাবে কংগ্রেসে, কিছু লোক চলে যাবে বিজেপিতে, কিছু লোক চলে যাবে সিপিএমে, আর ওই সাইনবোর্ড হয়ে থাকবে, ভেঙে টুকরো হয়ে যাবে বলছে। একদম ইট উইল বি ডিসইন্টিগ্রেটেড। খুব শিগগিরই দেখবেন। এই দিন আর হয়েই তো গেছে, বাকিটা জাস্ট সময়ের অপেক্ষা। দলে থাকবেন না? খুব সম্ভবত তাই, কিন্তু সেটা আমি এখনো কোনো ডিসাইড করিনি। আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে জানাবো। হার নিয়ে ইতিমধ্যেই কিন্তু কাটাছেঁড়া শুরু হয়ে গেছে এবং অনেকেই শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাতে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদার ডাকসাইটে নেতা, সেই কংগ্রেস আমল থেকে, আমি যবে সাংবাদিকতায় এসেছি তারও অনেক আগে থেকে তিনি রাজনীতি করছেন। তিনি বলছেন কোট আনকোট অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। অতীন ঘোষ, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লিডার্স, আবার তার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। আমাদের সাংবাদিকতায় আসার আগে থেকে, বহু আগে থেকে তারা রাজনীতিতে আছেন এবং স্বমহিমায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্যাক্ট চূড়ান্ত দক্ষিণ কলকাতা প্রীতি যদি তার না থাকতো, তাহলে এই তৃণমূল দলের একেবারে শীর্ষে পৌঁছতে পারতেন অতীনবাবু, অনেকেই জানেন। তিনি বলছেন, আবার বলছি কোট আনকোট, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্পোরেট স্টাইলে চলেন, তাই তৃণমূল স্তরে দল আর পৌঁছতে পারছে না। রত্নাদেবী আপনারা দেখলেন একেবারে নিজেই বলে দিচ্ছেন যে তৃণমূলের অনেক নেতা সিন্ডিকেট আর তোলাবাজির সঙ্গে যুক্ত, না বললে যে কিছু যেত আসতো, বাস্তবতা পাল্টাতো তা নয়, কিন্তু রত্নাদেবী মানছেন এটা গুরুত্বপূর্ণ। দলটাকে এখন এক রাখাই কি সব থেকে বড় চ্যালেঞ্জ? 80টা বিধায়ক শেষ পর্যন্ত তৃণমূল ধরে রাখতে পারবে তো? আমি প্রদীপ্তর কাছে না, আমায় সায়ন্তনের কাছে যেতে হবে। যে সায়ন্তন, আমি বলছি যে আর একটু যদি আমি কম রিজুকে চিন্তা, মানে ওর রেগুলার যদি না আসতো, এই পুরো ভিডিওটা হচ্ছে 16 মিনিট 21 সেকেন্ডের। আমি বলছি যে আজকে মানে সন্দেহ হতো যদি ওর আসার কথা থাকতো যে ও তৃণমূলের মুখপাত্র হিসেবে আসছে না বিজেপির মুখপাত্র হিসেবে। কি প্রশংসা! কোনোদিন তো আপনাকে এরকম প্রশংসা করতে দেখলাম না বিজেপি দলে। না, উনি যা অভিজ্ঞতা হয়েছে সেটা হয়তো বলেছেন, আমি তো বলতে পারি না যে সব মিথ্যে কথা বলছেন। হয়তো ওনার এরকম কোনো অভিজ্ঞতা অবশ্যই হয়েছে। তৎকাল বিজেপিরা অত্যাচার বেশি করছে, এটা আমি বলছি। যারা এমন হয়েছে, আমি স্পেসিফিক বলে দিচ্ছি, ডানকুনিতে দুপুর 12টা অবধি তৃণমূলের কাউন্টিং ক্যাম্পে বসেছিল। তৃণমূল হেরে গেল, তারপর সেখান থেকে গেরুয়া আবির পরে মেখে তৃণমূলেরই পার্টি অফিস ভেঙেছে। এরকম বহু উদাহরণ এসছে। এই তৎকাল বিজেপিদের আমরা ঢুকতে দেবো না,
এটা আমি রাজ্য কালকে সভাপতি নিজের বলেছেন। চোখে একটা দৃশ্য দেখেছি, আপনাকে বলি। সেটা হচ্ছে বিজেপির একটা শান্তি মিছিল বলুন বা অভিনন্দন, ভোটারদের অভিনন্দন জানা, সেখান থেকে আমি ইচ্ছে করেই বিধায়কের নাম বলছি না, তার মাইকে বলা হচ্ছে যে সমস্ত বিরোধী দলের যারা নেতাকর্মী তাদের শরীরে টরীরে নয়, মনে যদি আমরা আঘাত দিয়ে থাকি সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী, সবাইকে অভিনন্দন ইত্যাদি ইত্যাদি। এক সেকেন্ড, সেইখানে জয় শ্রীরাম বলে সব থেকে বেশি যারা চিৎকার করছে তারা এই গোটা ভোটটায় তৃণমূলের হয়ে শুধু খেটেছে নয়, যারা ব্যানার হোর্ডিং ছিঁড়েছে তারা সব থেকে বেশি জয় শ্রীরাম বলে চিৎকার করছে। এই কিন্তু আপনাদের যতটা বলা সহজ, খুব কঠিন। আমি বলছি এটা কঠিন, কিন্তু রাজ্য সভাপতি স্পষ্ট করে বলেছেন, আজকেও বলেছেন যে কোনো ধরনের তৎকাল বিজেপিতে বিজেপি ঢুকতে দেওয়া হবে না। আমার সেম অভিজ্ঞতা না, হয়েছে দাদা। এক সেকেন্ড, আরেকটা পয়েন্ট আমি অ্যাড করি। কাশীপুর বেলগাছে আমাদের বিধায়ক শ্রী রিতেশ তিওয়ারি, সে আজকে গেছিল, ওখানকার কাউন্সিলরের বাড়ি আক্রমণ করেছিল তৎকাল বিজেপিরা, এবং সেখানে বসে থেকেছে, পুলিশে অভিযোগ দায়ের করেছে, এবং আমার কাছে যা খবর আছে পুলিশ বোধহয় কিছু গ্রেপ্তারও করেছে। এই তৎকাল বিজেপি যারা হয়েছে 12 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 10 ঘন্টার জন্য, তাদের বিজেপিতে কোনো স্থান নেই। ঠিক আছে, কিন্তু তাদের ঢোকার সুযোগটা কি করে পেল? এখানে ছোট্ট একটা অভিজ্ঞতা দেখো, আমি একটা সরকারি কাজ করতাম, অফিসার অন স্পেশাল ডিউটি, গতকালকেই তার রিলিজ চেয়ে নিয়েছি, কিন্তু যেখানে কাজ করতাম সেখানে আমি গত পরশু অবধি যাদের দেখেছি, তুমি যেরকম উদাহরণ দিলে, যে তারা দলের প্রাতিষ্ঠানিক একটা জায়গায় ছিলেন, অর্গানাইজেশনের একটা বড় জায়গায় ছিলেন, তারা গতকালকে ওই ঠিক জয় শ্রীরাম বলতে 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 প্রত্যেক আধিকারিকের ঘরের সামনে দিয়ে পুরো 1 তলা থেকে 10 তলা অবধি হেঁটেছেন, তারা কষ্ট করে যাচ্ছেন সমান্তরাল ভাবে। কিন্তু আমি বলছি দল নিশ্চয়ই নজরদারি করবে। দল ইতিমধ্যে একটা স্টেটমেন্ট জারি করেছে, তৃণমূল কংগ্রেসের ইয়েতেও আছে, দেখবে সোশ্যাল মিডিয়াতেও আছে, যে বিভিন্ন নেতা বিভিন্ন রকমের বক্তব্য দেখাচ্ছেন, সেটা এই মুহূর্তে যারা মুখপাত্র যাচ্ছে টিভিতে বা দল তাদের ফেসবুক বা টুইটারে দেবে, ততক্ষণ পর্যন্ত সেটা দলের বক্তব্য হবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সৌজন্যের রাজনীতি এবং অন্যায়কারীদের সাজার রাজনীতি, এটা যেন আসে, যাতে আমার সংস্কৃতি পরিবর্তন হয়। তৎকাল তৃণমূল কিন্তু সিপিএম থেকে যখন তৎকাল তৃণমূল হলো, তাদেরকে স্বাগত জানিয়েছিল মমতা ব্যানার্জি, আমরা কিন্তু স্বাগত জানাচ্ছি না। দেখো সুমন, আমার খুব ভালো লাগছিল প্রদীপ্তর মুখে শুনতে যে বিজেপির প্রশংসা করছিল যে সৌজন্যের রাজনীতি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু অফিসিয়ালি সমিতি, এক সেকেন্ড, অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল যে এই সব বক্তব্য সব ব্যক্তিগত, এর সঙ্গে অফিসিয়াল পজিশন অফ পার্টির এর কোনো মানে স্পষ্টত নাম উল্লেখ নেই, কিন্তু রিজুর বক্তব্য পার্টি ইনডিরেক্টলি খারিজ করলো বলা যায়। সেটা হতে পারে, রিজু কেন করেছে, আমি এক সেকেন্ড, ওনাদের খারিজ আর কোনোটাই আমরা বিশ্বাস করি না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওই যেটা প্রদীপ্ত বলছিল যে বিজেপির প্রশংসা করছিল, খুব ভালো কথা, আমি প্রশংসা করি না, যে এইটাই হওয়া উচিত। আমি এটা হওয়া উচিত বলে এটা হয়। এক মিনিট বলতে দাও। প্রদীপ্ত বিজেপির প্রশংসা করেনি, করবে না। তৃণমূলের সৌজন্যবোধ কি, তৃণমূলের কালচার কি, সেটা দেখা গেল এইমাত্র ভিডিওতে, যে একজন প্রাক্তন বিধায়ক তিনি 3টে পাঠা নিয়ে এসছেন। এটা কি কালচার? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি দিনের পর দিন এইখানে বসেই বলেছি যে আমাদের রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এইরকম কেন সিকিউরিটি থাকবে, কেন হাজার হাজার পুলিশ ওখানে থাকবে, কেন সাজোয়া গাড়ি, আমরা যে বলছি, যেটা এবার তৃণমূল খুব বলছিল যে সাজোয়া গাড়ি নিয়ে এসছে, এটা কোথায় দেখেছি আমরা ওই হরিশ মুখার্জি স্ট্রিটেই দেখেছি। দিনের পর দিন, বছরের পর বছর আমাদের অফিসিয়াল কাজে আমরা বেরোলে আমাদের ওখানে রাস্তায় ভোগান্তি হচ্ছে, কেনই বা ওখান থেকে এখন তোলা হয়েছে, তাছাড়াও এক্সট্রা সিকিউরিটি এখনো দেওয়া হচ্ছে, সেটা কেন দেওয়া হবে? আমি এখানে একটা যোগ করব, সেটা হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে দেখুন, সাধারণ মানুষ এ নিয়ে তৃণমূলের এক মন্ত্রীর, প্রদীপ্ত জানবে, একেবারে কড়া, একাধিক মন্ত্রীর একজনের তো বিশেষ করে কড়া অবস্থান আছে যে এই যে 22টা গাড়ির কনভয়, 11টা গাড়ির কনভয় মারাত্মক, সাধারণ মানুষের একেবারে রিপালসিভ তাদের অ্যাটিটিউড হয় এই ব্যাপারে, এইগুলো দেখে। ক্ষোভ, রাগ, হতাশা, ক্রোধের বিস্ফোরণ, ভাঙন শুরু। তৃণমূল এখন কার্যত বালির প্রাসাদ, প্রতিদিন ঝুরঝুর করে ঝরছে। বুধবারই কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র পদেও ইস্তফা দিলেন তিনি। এই ম্যান্ডেট আমাদের বিপক্ষে গেছে, সেই ম্যান্ডেট বিপক্ষে যাওয়া আমি মানতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্যকে অস্বীকার করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে পারফরমেন্সের জায়গা থেকে নিশ্চিতভাবে তাহলে আমরা মানুষকে মুখপাত্র হিসেবেও সেইভাবে মানুষকে কনভিন্স নিশ্চয়ই করাতে পারিনি, কোথাও আমাদেরও একটা ড্রব্যাক ছিল, কারণ এটা তো মুখপাত্র হিসেবেও ব্যর্থতা যে মানুষ আমাদের বক্তব্য কেন গ্রহণ করলেন না। কালকে আমি বলেছি যে অনেক সময় যে যুক্তি আমরা দিয়েছি, আমি নিজের যুক্তির কাছেও হয়তো আমার কোথাও মনে হয়েছে যে যুক্তিটা ঠিক জুৎসই যুক্তি হচ্ছে না।
15 বছর সরকারে থাকলে একটা অ্যান্টি ইনকামবেন্সি আসে, এটা খুব স্বাভাবিক। মমতাদির সরকার প্রচুর ভালো কাজ করেছে, কন্যাশ্রীর মতো ভিশনারি প্রকল্প, উইমেন এম্পাওয়ারমেন্টে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, গরিব মানুষের স্বার্থে প্রচুর প্রকল্প, প্রচুর কাজ মমতাদির সরকার করেছে। সেই সাফল্যগুলো যেরকম একদিকে রয়েছে, তার সাথে সাথে মানুষের রায় আমাদের বিপক্ষে গেছে, এইটার মান্যতা দেওয়াটাও গণতান্ত্রিক রীতি। এবং যেহেতু আমার মনে হয়েছে যে মুখপাত্রর ভূমিকায় আমাদের বক্তব্য মানুষ গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেছেন, তাই মানুষের রায়কে শিরোধার্য করে আমি মুখপাত্রের পদ থেকেও আজকে ইস্তফা দিয়েছি। দলের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে এই চিঠি পাঠিয়েছেন তিনি, যেখানে বিষয়ের জায়গায় লেখা তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা। অরূপ চক্রবর্তী লিখছেন, আমি তৃণমূলের মুখপাত্রের পদ থেকে অবিলম্বে ইস্তফা দিচ্ছি। এই পদে থেকে দলে সেবা করার সুযোগ পাওয়া আমার কাছে সম্মান ও সৌভাগ্যের বিষয় ছিল। আমার কার্যকালে সংগঠনের আদর্শ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি। ব্যক্তিগত কারণে আমি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দল আমাকে যে সুযোগ দিয়েছিল, দল আমার উপর যে আস্থা রেখেছিল, দলের প্রতি কৃতজ্ঞতাটুকু থাকবে না? মানে দল, আজকে আমি মনে করেছি মুখপাত্র থেকে সরে যাব বলেই দলের মিডিয়া সেল খারাপ হয়ে যাবে, এটা তো হতে পারে না। সেদিনকে দল দায়িত্ব দিয়েছিল, চেষ্টা করেছি পারফর্ম করার। হ্যাঁ, 2024-এর নির্বাচন আমরা জয় পেয়েছি, 2024-এ জয় পেয়েছি, উপনির্বাচনে জয় পেয়েছি, আবার 26-এর নির্বাচনে হেরে গেছি। জয় পেলে ভালো লাগা বাড়ে, জয় পেলে তৃপ্তি বাড়ে, দায়িত্ব বাড়ে। তেমনি হার হলে খারাপ লাগা থাকে, এবং খারাপ লাগার দায়টা কোথাও না কোথাও কাউকে না কাউকে নিতে হয়। হার স্বীকার করে নেওয়াটাও গণতন্ত্রের বড় শিক্ষা। যদি হার স্বীকার না করতে পারি, তাহলে জেতাগুলো তো মিথ্যে হয়ে যায়। বুধবার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অরূপ চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তীর স্পষ্ট বক্তব্য, হার স্বীকার করতেই হবে। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুমকি, হুঁশিয়ারির তীব্র সমালোচনাও শোনা গেছে তার মুখে। 4 তারিখ পর ডিজে বাজাবো বা শ্মশানে চুল্লি তাতে এই ধরনের মন্তব্য গণতন্ত্রে অভিপ্রেত হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টটা, সেটা সমর্থনযোগ্য হতে পারে না। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের এখন ছন্নছাড়া অবস্থা। দলের ঘরে এখন ইস্তফার পাহাড়। কাউন্সিলর, বড় চেয়ারম্যান, দলীয় মুখপাত্র, পদ ছাড়ার হিড়িক চলছে পুরো দমে। এবার সেই তালিকায় যোগ হলো রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের নাম। তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ইস্তফার চিঠিতে তিনি উল্লেখ করেছেন আরজিকর কাণ্ড থেকে চাকরি দুর্নীতির প্রসঙ্গ। লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলার মানুষ যখন আরজিকর কাণ্ড, অভয়া কাণ্ড, চাকরি বিক্রি সহ বিভিন্ন অনৈতিক কাজ ও দুর্নীতির জন্য আমাদের প্রত্যাখ্যান করেছেন, সেই অবস্থায় আমার মন আর কোনোভাবেই মুখপাত্র হিসেবে এগুলোকে সমর্থন করার সম্মতি দিচ্ছে না। বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজিকর কাণ্ড, অভয়া কাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছে, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করে এরপরে আমার মন আর কোনোভাবে সম্মতি দেয় না যে এরপরেও এই ধরনের দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে। 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় মুখ খুলেছিলেন শান্তনু সেন। এরপর তাকে মুখপাত্রর পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকেও সরিয়ে দেওয়া হয় শান্তনু সেনকে। প্রত্যাহার করে নেওয়া হয় পুলিশের নিরাপত্তা। গত বছরের 10ই জানুয়ারি দলবিরোধী কাজ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয় তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। বিধানসভা ভোটের আগে সেই সাসপেনশন তুলে নেওয়া হয়। ভোটে তৃণমূলের ভরাডুবির পর এবার দলের সর্বভারতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এমন বহু ঘটনা, যে ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না, মন সায় দেয় না, সাধারণ মানুষ সমর্থন করতে পারে না, তা জেনেও শুধু দলের মুখপাত্র হিসাবে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সেগুলোকে ডিফেন্ড করতে করতে গেছি। তার জন্য বহু সাধারণ মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে সেগুলো হজম করতে হয়েছে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আবার খুলেছে আরজিকর ফাইলস। এই প্রেক্ষাপটে বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শান্তনু সেন। আমি একমাত্র তৃণমূল কংগ্রেসের সেই সময় সাংসদ ছিলাম যিনি হুইসেল ব্লোয়ার ছিলাম এই আরজিকরের দুর্নীতি এবং অভয়াকাণ্ডের সময়। সমস্ত তথ্য প্রমাণ দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির কাগজপত্র আমি নবান্নে এবং স্বাস্থ্য ভবনে দিয়ে এসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলাম। ভেবেছিলাম কোনো পদক্ষেপ নেওয়া হবে, পদক্ষেপ কি হলো? বিচার হলো না, উল্টে আমি সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে সরে গেলাম। মাননীয় শুভেন্দু অধিকারী নতুন করে যে আবার ফাইল খুলেছেন, আমরা অত্যন্ত আশাবাদী যে আরজিকরের দুর্নীতিগ্রস্তরা প্রত্যেকের মুখোশ খুলবে, প্রত্যেকে শাস্তি পাবে এবং অভয়াকাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে 14ই আগস্টের সেই ভাঙচুরের ঘটনায় কারা কারা ছিল, কাদের মদতে ছিল, কোন বিধায়কের মদতে তারা এসেছিল, কোথা থেকে এসেছিল, সবটা সামনে আসবে এবং তারা শাস্তি পাবে। তৃণমূলের এই ভাঙন কতটা মারাত্মক চেহারা নেবে সেটাই এখন প্রশ্ন। তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলের নেতারাই, এমনকি কার্যত মমতা হটাওয়ের দাবি পর্যন্ত তুলছেন তারা। ভোটে হারার পর পুরো 1 মাস এখনো পেরোয়নি, তার মধ্যেই এই অবস্থা। দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পথ ছাড়ার লম্বা লাইন পড়ে গেছে। আমি হতাশ, তৃণমূল কোথায় যেন দলটা হারিয়ে গেছে। বুধবারই কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র দিয়ে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ভোট পরবর্তী হিংসা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। এই যে আপনাদের উপরে এই যে ভোট পরবর্তী সময় যে হামলা হলো, কারা করেছে? আমার অফিসের ক্ষেত্রে যেটা আমি জানি বা সিসিটিভি ফুটেজ থেকে যেটা পেয়েছি, সেটা কোনো বিজেপির লোকের সঙ্গে জড়িত না। হাতে বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির লাগিয়ে আমার দলেরই একটা অংশ করেছে, সোকল ক্রিমিনালরা করেছে, যাদের নাম করে আমি থানায় ডায়েরিও করেছি। 2024 সালে বাড়ির কাছেই তাকে গুলি করে খুনের চেষ্টা হয়। সেই ঘটনার তদন্ত নিয়েও মারাত্মক দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আমার উপর যে আক্রমণ হয়েছিল তার নেতৃত্ব যে ছিল, পরবর্তীকালে তাকে দলীয় পদ পাইয়ে দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে দাবি করা হয়, বিহারের কুখ্যাত পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য মোহাম্মদ আদিল হোসেনি খুনের ছক কষে। অভিযুক্ত ট্যাক্সি চালক, হামলাকারী এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেও আদিল গা ঢাকা দেয়। ঘটনার প্রায় 2 মাস পর তাকে পাকড়াও করে পুলিশ। যদিও প্রমাণের অভাবে কলকাতা হাইকোর্ট থেকে সহজেই জামিন পেয়ে যান আদিল, জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সদ্য পদত্যাগী বড় চেয়ারম্যান। আমার গভর্নমেন্ট, আমি দলের একটা যাই হোক পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে। আজকে আমি নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায় তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মশারির ভেতরই হয়েছিল না বাড়ির ঘরের বাইরে হয়েছিল, এটা জানাটা আমার খুব জরুরি। ভোটে হারের পর এই পদত্যাগের হিড়িক কি তৃণমূলকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে? তেমনটাই মনে করছেন অনেকে। এর মধ্যে আবার দলের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসও। যে আমি এই মুহূর্তে পদত্যাগের কথা ভাবিনি, কারণ হচ্ছে মানুষ যারা রেগুলার বিভিন্ন কাজকর্ম নিতে আমাদের বড়োতে পৌঁছয়, অনেক জায়গায় এমন হয় যেখানে কাউন্সিলরের সিগনেচারে হয় না, বড় চেয়ারপারসনের সিগনেচার ম্যান্ডেটরি। তো আমাকে তো 5 বছরের জন্য একটা টেনিয়ারের জন্য মানুষ আশীর্বাদ করে নিয়ে এসছেন। সেই 5 বছরের টেনিয়ার কমপ্লিট না হলে মাঝখান থেকে এইভাবে যদি পদত্যাগ করে দিই তাহলে অনেক মানুষ হ্যারাস হবে না। আর আমি পদত্যাগের কথা ভাবিও নি। আর আপনাকে কি স্মুথলি সবকিছু চলতে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে? কোনোদিন কোনো সমস্যা কিছু হয়েছে? দেখো, এখন যদি আমি বলি যে সমস্যা ফেস করেছি তাহলে মানুষ ভাববেন যে এখন হেলে যাওয়ার পরে হয়তো এগুলো বলছেন, কিন্তু সবসময় যেই সমস্যাই ফেস করেছি সেটা আমরা ঊর্ধ্বতন যারা ছিলেন শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে নোটিশে আনার চেষ্টা করেছি বহুবার, সেখানে কিন্তু আমরা তার কোনো রেসপন্স পাইনি। সমস্যা আমি কাজ করতে বড় চেয়ারপারসন হওয়ার 1 বছর পর থেকে আমি দেখলাম আমাকে অকারণে বিভিন্ন প্রোগ্রামগুলোতে ডাকা হতো না, বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হতো না, বিভিন্ন উদ্বোধনে ডাকা হতো না, বা কর্পোরেশনে যখন কিছু উদ্বোধন হচ্ছে সেই ফলকে আমার বড় চেয়ারপারসন হিসেবে নাম নেই। অদ্ভুত ঘটনা ফেস করেছি। যখন আমাদের বড় মিটিং হচ্ছে, কাউন্সিলরদের জিজ্ঞেস করছি যে তোমার ওয়ার্ডে প্রোগ্রাম তুমি জানাওনি, সে বলছে যে আমাদের উপরে চাপ ছিল। তখন চাপ দিতে সেটা ওনারাই বলতে পারবেন। আমার তো মিনিটসে নোট করানো আছে, আমাদের যে মিনিটস
হয় বড় মিটিংয়ের মিনিট, সেখানে নোট করানো রয়েছে যে অ্যাজ এ চেয়ারপারসন ডাকার কথা, অফিসিয়ালি কিন্তু ডাকা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে জানানো? মিটিংয়ের মানে মিটিংয়ে যে মিনিটস সেটা পড়ে দেখা হয়েছে কিনা কোনোদিনও, সেটাও আমার সন্দেহ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাননি কোনোদিন? আমি অভিষেকের সঙ্গে কথা বলতে চেয়েছি বহুবার, 2-3 বার 4 বার আমি নিজেই বলেছিলাম, বাট আমার মনে হয় ও সময় করতে পারেনি, তার জন্য কথা বলতে পারেনি আমার সাথে। আর দিদিকেও তো আমাদের রিচ করা কোনো সম্ভবই ছিল না, কেন শি ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই সার্টেন মিনিস্টার, সার্টেন এমপিস, সার্টেন আইএস আইপিএস, যেখান থেকে ওই ব্যারিকেড টপকে আমাদের কথা পৌঁছানোর মতো কেউ ছিল না। কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস, যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকেও ছেড়ে কথা বলেননি তিনি। এখন 4 তারিখের পর থেকে কোনো ধরনের সমস্যা কিছু হচ্ছে? যেখানে যেখানে কর্মীদের কাছে যাওয়ার, বার্তা দেওয়ার বা পৌঁছানোর, সেগুলো আমি যতটা পারছি করছি, কিন্তু সব কিছুতে তো পারছি না, নেতৃত্ব নেই। যিনি ক্যান্ডিডেট তাকেও দেখা যায়নি। আমি তো রাসবিহারী কনস্টিটুয়েন্সি, আমার দেবাশিস কুমার ছিলেন আমাদের প্রার্থী, এবং আমাদের কাউকেই দেখা যায়নি, এমএলএ এমপি কোনো শীর্ষস্তরের নেতৃত্বই কিন্তু এসে দাঁড়াননি পাশে। তৃণমূল আমলে টালিগঞ্জে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্যের অভিযোগ উঠেছে বারবার। এর মধ্যে একজন টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস, আরেকজন তার ভাই স্বরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস। যদিও সেই সম্পর্কে পাকাপাকি ছেদ টানবেন বলে জানিয়েছেন জুঁই বিশ্বাস। টলিউড নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। টলিউডে যা হয়েছে সেটার জন্য তো আমাকে কেউ জিজ্ঞেস করে করেনি, বা আমি জানতেও পারিনি কি হয়েছে। মানে স্বরূপ বিশ্বাস জানো, আমিও ঠিক ততটুকুই জানি টলিউড সম্পর্কে। আমি আমার পক্ষে সম্ভব নয়। আমরা মিউচুয়ালি সেপারেটেড সিন্স 2019। এবছরের শুরু থেকে লিগালি মুভ করা হয়েছে, মানে আমাদের প্রসেস স্টার্ট হয়েছে। আমার মনে হয় আমার 2019-এর শেষ থেকে আজ অবধি কোথাও কি আমাকে দেখা গেছে যে আমি স্বরূপ বিশ্বাসের সঙ্গে জয়েন্টলি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, বা কোথাও আমরা একসাথে গেছি। ওয়ার্কিং একটা রিলেশনশিপ, ওয়ার্ডে যেহেতু কাজ করতে হয়, আমাকে রাখতে হয় পার্টির জন্য, কিন্তু তার বাইরে কোনো রিলেশন ছিল না। আদি তৃণমূল, নব্য তৃণমূল আমরা জানতাম। আজকে প্রেস কনফারেন্সে তুমি একটা কথা বললে, হতাশ তৃণমূল। শোচনীয় হারের পরে হতাশা স্বাভাবিক, কিন্তু আরও বিশেষ কোনো হতাশার কারণ কি আছে? না সুমন, শোচনীয় হারের জন্য হতাশ না, কারণ আমরা তো এর চেয়ে খারাপ অবস্থায় তৃণমূলটা করেছিলাম, এবং তখন আমাদের লক্ষ্য ছিল যে কোনো উপায়ে সিপিএমকে সরাতে হবে। আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের জায়গায় রেখে, শুধু তো নেত্রী না, মায়ের জায়গায় রেখে আমরা দলটা করতাম, এবং সেখানে আমরা সফল হয়েছিলাম। তখন আমাদের ডেডিকেশন ছিল, লড়াইয়ের মানসিকতা ছিল। সিপিএমের মতো একটা শক্তিকে সরানোর জন্য যে ধরনের নেতৃত্বের প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই কোয়ালিটি ছিল। তার ফলশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আপোষহীন একটা লড়াইয়ের নেত্রী ছিলেন। সেই দলটা সেই লড়াইয়ের জায়গা থেকে আজকে নির্বাচনে হারের পরে রাস্তায় কর্মী খুঁজে না পাওয়া, কোথায় যেন মেলানো যাচ্ছে না তৃণমূলটাকে। সেটা কি দলের দোষ না কর্মীদের দোষ? কর্মীদের দোষ কি দলের দোষ, সেটা দল বিবেচনা করুক। কেন এমন হল? সিপিএম ক্ষমতা থেকে চলে গেছিল, কিন্তু তারপরে তাদের একজন কর্মী থাকলেও সে ডেডিকেটলি জাগো বাংলা পত্রিকাটা লাগাতো, গণশক্তি পত্রিকাটা। আমাদের জাগো বাংলা লাগানো ছেড়ে দিন, দলের থেকে নির্দেশ দেওয়া হলো 3টে প্রোগ্রাম করবার 3টে জায়গায় আপনাদের হকারের বিরুদ্ধে। 2টো জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারলাম না, একটা জায়গায় প্রোগ্রাম করলাম নমো নমো করে। এই পরিণতিটা হলো কেন? অরূপ, ব্যক্তিগত ইমেজের তোয়াক্কা না করে তুমি দলকে বাঁচিয়ে গেছো। আজ কি হলো যে জীবনানন্দের ভাষায় বললে যে অরূপ চক্রবর্তীর অসহ্য বোধ হইল? না সুমন, এইটা তো দেখুন, দল যখন আমাকে মুখপাত্র হিসেবে আপনার চ্যানেল বা অন্য চ্যানেলে পাঠিয়েছে, আমি জানি যে এটা স্পেড নয়, এটা ক্লাব, কিন্তু আমাকে এটা স্পেড বলতে হবে, কারণ আমি পার্টির সোলজার। সেই জায়গায় মুখপাত্র হিসেবে আমার কাজ ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, তো তোমার সাথে আমি অনেকবার বলেছি যে এই চিংড়িহাটার যে ফ্লাইওভারের ইনসিডেন্টটা, মানে আমি আজ অবধি আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি যে কেন 4টে দিন বা 5টা দিন সময় দেওয়া বলা হয়েছিল। তো বৃহস্পতিবার থেকে শনিবার, এই রোববার, এই স্প্যানটার মধ্যে একটা দেওয়া হোক, সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে। আমি বিইং মুখপাত্র, আমি চ্যানেলে দিনের পর দিন এটা ডিফেন্ড করছি। আমি জানি আমার যুক্তিটা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না, কিন্তু আমি দলের কর্মী হিসেবে সেই যুক্তি দিয়েছি।
কিন্তু আজকে দেখো, আজকে যখন 5 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল, মানুষ শুধু নিজের চোখে দেখতে পাচ্ছেন না। আমি কেন বলছি আজকে হারটাকে স্বীকার করতে হবে, নইলে এত বছরের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। 2011-র জেতাটা যেরকম সত্যি ছিল, 16-র জেতাটা যেমন সত্যি ছিল, 21 বা 24-এর জেতা যেমন সত্যি ছিল, 26-এর হারটাকেও স্বীকার করতে হবে, নইলে এতদিনের জিতগুলো মিথ্যে হয়ে যায়। এটা তো ঘটনা, তোমার সত্যি দিনের পর দিন আমি আরজিকরকে ডিফেন্ড করেছি। আজকে আমি অস্বীকার ভাবের ঘরে চুরি করলে তো হবে না। আজকে যে আমাদের হাত থেকে মহিলা ভোটটা চলে গেল, সেটার অন্যতম অভিঘাত তো আরজিকর। আরজিকর তো তৃণমূল ঘটায়নি, কিন্তু গোটা ঘটনার দায় আমাদের নিতে হলো কেন? একটা প্রমোশনাল পোস্টিং। কেন সন্দীপ ঘোষকে রাতারাতি পোস্টিং দিতে হবে? শুধু তাই না, রাজ্যের একজন মন্ত্রীকে এবং একজন নির্বাচিত বিধায়ককে হাসপাতালে গিয়ে তাকে চেয়ারে বসাতে হবে। মানে আমি কোন, মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, চন্দ্রিমাদি সম্ভবত প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাহলে কি কোনো সুপার স্বাস্থ্যমন্ত্রী তাকে খুশি করতে গিয়ে গোটা দলকে বিপদের মুখে ফেলে দিতে হয়েছিল? আজকে মানুষ কেন আমাদের বিপক্ষে গেলেন? মানুষের মনে ধারণাটা তৈরি হলো যে আরজিকর ইনসিডেন্টের জন্য বোধহয় পেছন থেকে তৃণমূল দায়ী, নইলে তৃণমূল কেন একজন ব্যক্তিকে এরকম প্রমোশন দিতে উদ্গ্রীব হয়ে রয়েছে? এই প্রশ্নের সদুত্তর তো পাইনি। কিন্তু অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে আমার যেটা অন্তত একটা জিনিস মনে হয়েছে, যে রাজনেতা হন বা রাষ্ট্রনেতা হন না, তার শব্দ চয়নটা খুব প্রয়োজনীয়। কি বাক্য গঠন করব, কি বাক্য ব্যবহার করব, শব্দ হচ্ছে ব্রহ্ম, একবার হাত থেকে বেরিয়ে গেলে ফেরানো যায় না। রাজ্যের নেতা বা রাষ্ট্রের নেতা যে হবে, সে কখনো বলতে পারবে না 4 তারিখের পর ডিজে বাজাবো। তার বলা সমীচীন নয় যে এখানে শ্মশানে চুল্লি হচ্ছে, বিরোধীদের জন্য সেখানে প্রস্তুত থাকুক। এটা রাষ্ট্রনেতার ভাষ্য হতে পারে না। এই বাক্য গঠনগুলো যদি সংযম থাকতো নিশ্চিতভাবে, এবং আমি এখনো মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত নেতা হতে পারেন আগামী, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় নামুন, দরকার পড়লে মার খান। মমতা ব্যানার্জি তো মার খেয়ে রক্তাক্ত হয়ে মমতা ব্যানার্জি হয়েছেন। আপনি রাস্তায় নামুন, তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ান। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা, দীর্ঘ কবিতা প্রকাশ্যে এনেছেন। তার অনেকে বলছেন যে একেবারে এর প্রত্যক্ষ এই কবিতা লেখার কারণ তোমরা দুজন। তার কারণ সত্যি সত্যি তো গোটা রাজ্যে এবং গোটা দেশেও এটা নিয়ে তোলপাড় পড়েছে তোমাদের দুজনের এই পদত্যাগ। গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলে নিজেদের আর্থিক লেনদেন এবং স্বার্থপরতার স্বার্থে। নিজেদের আর্থিক লেনদেন 1, 2 হচ্ছে কত নেবে চরিত্র বদলাতে, চরণতলে কত উৎকচ ধন, আর কত চাও নিজেদের ভোল বদলাতে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করিনি, এখনো আমি তৃণমূল কংগ্রেসের সম্পাদক, রাজ্য সম্পাদক। সেই আইডেন্টিটিটা আমার এখনো নষ্ট হয়নি, দল যদি নষ্ট করে না দেয়। দিদি কেন লিখলেন আমরা বলতে পারবো না, কার কথায় লিখলেন বলতে পারবো না। আমি পদত্যাগ করেছি বড় চেয়ারম্যান হিসাবে, তার মানে কাউন্সিলর বা দল থেকে যে সরে গেছি এটা ভাবার কোনো কারণ নেই। আমি বড় চেয়ারম্যান না থাকা অবস্থায় দল করেছি প্রায় 25 বছর। তো বড় চেয়ারম্যান না থাকা অবস্থায় আরও আগামী দিনে 20 বছর দল করতে পারি, কিন্তু সেই দলেরও তো কথাটা শোনার জায়গা থাকতে হবে। একদম দুম করে কাউকে উৎকোচ নেওয়া ফেওয়া এগুলো জানি না উনি কোত্থেকে পেয়েছেন, কিন্তু মমতাদি ভালো করে জানেন। তো গিরগিটি এই শব্দগুলো ব্যবহার করে বলেছেন, ভালো লাগলো শুনে যে এত বছর 30 বছর প্রায় একসঙ্গে রাজনীতি করেছি, যাকে ভগবানের জায়গায় রেখে রাজনীতি করেছি, তার কাছ থেকে এই পুরস্কারটা হয়তো প্রাপ্য ছিল না, কিন্তু হয়তো এটা আগামী দিনে আমাদের পথ চলতে উৎসাহিত করবে। কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেয়ার বলছি যে এই প্রোগ্রাম করবার জন্য কেউ আমাদের পরিচিত করেনি। যা সিদ্ধান্ত নিয়েছি নিজের দায়িত্বে নিয়েছি, নিজের বিবেকের কাছে মনে হয়েছে এটা নেওয়া দরকার। 7 দিন 10 দিন ভেবেছি, ভাবার পরে কিন্তু আজকে এই সিদ্ধান্তে এসেছি যে না, মানুষের রায়কে আমায় মেনে নিতে হবে, পদত্যাগ করতে হবে। এবং আজকে হয়তো স্বীকার করবেন না, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং ছিল কাউন্সিলরদের, সেদিনকে আমি দেবাশিস কুমার এবং শুভাশিস চক্রবর্তীর সামনে মেয়র ফিরহাদ হাকিমকে বলেছিলাম চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি। তিনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। আচ্ছা, তিনি বলেছিলেন যে পদত্যাগ মানে করা উচিত। আমি জানি না উনি স্বীকার করবেন কি। আচ্ছা, একদিকে তৃণমূলে ভাঙন ভয়াবহ চেহারা নিচ্ছে, তার মধ্যে তৃণমূলের 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের কাজিয়া চরমে পৌঁছেছে। আক্রমণ, দুর্নীতি নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের পর এবার সংঘাতের জল গড়ালো লোকসভার স্পিকারের কাছে নালিশ অবধি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর অনুমতি চেয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন দলের আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম।
এর ঠিক 10 দিনের মধ্যে তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। আর বুধবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, ওয়ার্কিং কমিটির সদস্যপদ সহ দলের সব পদ থেকেই ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার এই জল আরও গড়ালো। লোকসভার স্পিকারকে চিঠি দিলেন তিনি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর অনুমতি চেয়ে তিনি লিখেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার ভিতরে বারবার তাঁকে কটূক্তি করেছেন। এই নারী বিদ্বেষী আচরণ বহু মহিলা সদস্যের প্রতি করা হয়েছে এবং এর শাস্তি হওয়া প্রয়োজন। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, এ ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত এবং আমি এটা সমীচীন মনে করিনি। পাল্টা নারদকাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। উনি চিফ হুইপ থেকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, ওনার রাগ প্রচুর হয়ে গেছে। আর ওকে বলবো কখন? ওর অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? হাউসেই তো থাকতো না। এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, সিবিআই চার্জশিট ফাইল করে এখন স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে, স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে যে ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন করো। আপনি কেন করছেন না ওনার বিরুদ্ধে? উনি কেন প্রিভিলেজ ক্লাসে? এর আগে তৃণমূলের দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক বৈভব নিয়েও সরব হয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? এই যে 5 লাখ টাকা সবাইকার সামনে নিয়ে এসে তো পুরো ভিডিও তো সারা ভারতবর্ষ দেখেছে। তাহলে এবার শ্রমিক ভট্টাচার্য ঠিক করুক কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদারের পরিবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তৃণমূলের এই সাংসদ বনাম সাংসদ সংঘাতের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। কাকলি কল্যাণের কাজিয়া ঘিরে রাজ্য রাজনীতি এখন উত্তাল। তাঁরা প্রকাশ্যেই একে অন্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এর মধ্যে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ালো উত্তর 24 পরগনার নিমতার এই ছবি। নিজের লোকসভা কেন্দ্রে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর চোর স্লোগান। কয়েকটা ছেলে চোর চোর বলছিল, তখন 3-4টে ছেলে তারা অশ্লীল অঙ্গভঙ্গি করছিল আর ডিম ছুঁড়ল। রাজনৈতিক পরিচয় সব বিজেপির অ্যাক্টিভ ওয়ার্কার। তারা ডিম ছুঁড়ে আমার গায়ে লাগেনি, গাড়িতে লেগেছে। একজন জনপ্রতিনিধি, আমি তো লোকসভার সদস্য ওই এলাকার, থানায় গেলে তার বিরুদ্ধে এরম অশ্লীল বিক্ষোভ দেখানো হয়, তাহলে সাধারণত কর্মীদের কি অবস্থা হচ্ছে এটা বোঝা যায়। সৌগত রায়কে লোকে চোর বলেছে, চোর না বলে হয়তো ঘুষখোর বললে উনি একটু বেশি খুশি হতেন। মানুষের সঙ্গে 15 বছর যা অত্যাচার ওনার মতো নেতা এবং ওনার দলের লোক করে গেছে, এটা মানুষের ক্ষোভের পরিপ্রেক্ষিতে। ভোটের পর তৃণমূলের নেতাকর্মীদের ভয় দেখানোর অভিযোগ নিয়ে বৃহস্পতিবার নিমতা থানায় ডেপুটেশন জমা করতে আসেন সৌগত রায়। তার সঙ্গে ছিলেন উত্তর দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবাশিস ঘোষ। স্থানীয় সূত্রে দাবি, তখনই থানার সামনে জড়ো হন অনেকে। নিমতা থানা থেকে বেরোতেই সৌগত রায়ের গাড়ি ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। ওঠে চোর চোর, বুড়ো চোরের মতো স্লোগান। আমি আজকে গিয়েছিলাম মূলত কর্মীদের ভরসা দিতে। আমার আজকের দিনে একটাই দুঃখ
যে আমার এলাকার সব নেতারা মদন মিত্র থেকে নিয়ে নির্মল ঘোষ সবাই খোঁজ নিয়েছে, কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব কেউ ফোন করেও খোঁজ নেয়নি। শীর্ষ নেতৃত্ব বলতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক নাম বন্দ্যোপাধ্যায় বলতে চাই না। আপনার শীর্ষ নেতৃত্ব তো দুজন। দলের শীর্ষ নেতৃত্ব এই তো বাংলায় বলছি। আমার আশ্চর্য মনে হয়েছে যে কেন নেবে না। একটা খবর টিভিতে দেখাচ্ছে, সেইটা দেখেও যদি আমরা রিয়াক্ট না করি তাহলে কে রিস্ক নিয়ে পার্টির জন্য নামবে? বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কাউন্সিলর দেবাশিস ঘোষও। নিমতা থানা চত্বরে এদিন তাকে কার্যত তাড়া করেন বেশ কয়েকজন। সৌগত রায় এসেছিলেন, কিছু হয়তো ওনাদের তৃণমূলের কিছু লোকজন হয়তো ধরপাকড় চলছে, সেই জন্য হয়তো কিছু বলতে এসেছিলেন যে ওরা ছাড়াবার ব্যবস্থা করতে। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে, সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। এদিনের বিক্ষোভের ঘটনায় প্রশাসন ও বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ। আইসি বিক্ষোভ বন্ধ করেননি, আমি এসিপি তাকেও বলেছিলাম বিক্ষোভ বন্ধ করেন। একদিকে শ্রমিক ভট্টাচার্য, শক্তি চট্টোপাধ্যায় আর সুনীল গাঙ্গুলির কবিতার কথা বলছেন, আর ওদের পার্টির লোকরা অশ্লীল ভাষায় কথা বলছেন। আমি এর তীব্র নিন্দা করছি। ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়, কিন্তু এরা যে ধরনের ঘটনা ঘটিয়েছে বিগত দিনে, সাধারণ মানুষ তাদের ক্ষোভ বেরিয়ে আসছে। তবে আমি বলবো যে এই অবস্থাতে সবাইকে সংযত থাকা উচিত। আমরা চাই না কোনো প্রকারের অশান্তি হোক, এবং আমি বলবো যে ব্যক্তিগত আক্রমণ থেকে সাধারণ মানুষকে দূরে থাকবার জন্য অনুরোধ। একদিকে নিজেরই কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল সাংসদ, অন্যদিকে তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের ডেরায় টাকার পাহাড় দেখে চোখ কপালে উঠছে রাজ্যবাসীর। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের ডেরায় উদ্ধার হয়েছে নগদ কোটি কোটি টাকা। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যকে। মাটি খুঁড়তেই বেরিয়ে পড়েছে কাঁড়ি কাঁড়ি টাকা, বস্তা বস্তা টাকা, রঙের বালতি, ব্রিফকেস, ট্রলি ব্যাগে বোঝাই রাশি রাশি টাকা। বাদুড়িয়ায় গুপ্তধন রহস্যের পর্দা ফাঁস হয়েছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের ডেরা থেকে প্রথমে 80 লক্ষ টাকা, তারপর পাটক্ষেত থেকে 2 কোটি 24 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, অর্থাৎ মোট 3 কোটি 4 লক্ষ টাকা। সোমবার ধৃত পুরো চেয়ারম্যানের বাড়ির কাছে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হয়েছিল 80 লক্ষ টাকা। ওনার একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করা ছিল, যে কেন্দ্রে কখনো কম্পিউটার প্রশিক্ষণ আমাদের দেখা যায়, আমরা 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কখনো দেখিনি ওখানে কম্পিউটার প্রশিক্ষণ হয়েছে। অবশ্য বাদুড়িয়া পৌরসভার নাম দিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করা ছিল। তার ভিতরে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ছিল, 200 বান্ডেলের মতো ত্রিফল, এবং তার ভিতরে রঙের বালতি করে টাকা, কম্বলের ভিতরে টাকা। রাতভর গোনা হয় সেই টাকা। বুধবার পাটক্ষেতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠার জোগাড়। এভাবেই একের পর এক বস্তা, ট্রলি ব্যাগ, রঙের বালতিতে বোঝাই করে রাখা হয়েছিল গুচ্ছ গুচ্ছ টাকা। মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছিল লুঠের টাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পাটক্ষেতটি তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যের শাগরেদ শামীম গাজীর। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শামীম গাজীকে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি চারিদিকে পাট ক্ষেত, এবং এই পাট ক্ষেতের মধ্যে থেকেই 2 কোটি 24 লক্ষ টাকা গতকাল রিকভারি হয়। অত্যন্ত অপরিসর জায়গা, হাঁটার কোনো জায়গা নেই, চারিদিকে পাট ক্ষেত, এবং তারই মাঝখান দিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে টাকার বস্তা রাখা ছিল। এবং গত পরশুদিন আমরা যে ছবি দেখি যে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তাকে অ্যারেস্ট করা হয় এবং একটা কম্পিউটার সেন্টার থেকে হিউজ অ্যামাউন্টের টাকা রিকভারি হয়। এবং তারপর এই যে পাট ক্ষেত, আমি শান্তনু দত্তকে বলবো আশেপাশে কোনো জনবসতি নেই, এবং যতদূর চোখ যাচ্ছে শুধু পাট ক্ষেত, এখান থেকেই 2 কোটি 24 লক্ষ টাকা রিকভারি হলো। এখানে একটা ওই ট্রলি ব্যাগ, বড় ট্রলি ব্যাগে টাকা ভর্তি, এটা এখানে পোতা ছিল। আচ্ছা, এদিকে আসুন। নেক্সট হচ্ছে এখানেও একটা ট্রলি ব্যাগ পোতা ছিল, একটা নীল ট্রলি ব্যাগ, একটা লাল ট্রলি ব্যাগ, কালকে যা উদ্ধার হয়েছে এখান থেকে। এখানেও একটা ট্রলি বস্তা, এখানেও একটা ট্রলি ব্যাগ, আর এখানে মোট 3 জায়গা, আর একটা আছে ওদিকে, 4, ওখানে একটা আছে। ট্রলিগুলোর ভেতরে ঢোকানো ছিল। হ্যাঁ,
রাজ্যে পালা বদলের পর কড়া অ্যাকশন নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। একের পর এক তৃণমূলের নেতা গ্রেপ্তার হচ্ছেন। স্থানীয়দের দাবি, এই আবহে তড়িঘড়ি টাকা সরাতে চাইছিলেন পুরো চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। না, এটা 2-3 দিন মধ্যেই করেছে এবং প্রথমে এত লোক এসেছিল যে আমরা গ্রামবাসী এবং আমাদের এই কিছু পার্টির লোকজন মিলে আমরা জায়গাটাকে ঘিরে ফেলি, যে পুলিশ না আসা পর্যন্ত আমরা কাউকে ঢুকতে দেবো না, কারণ এর মধ্যে বোম আছে, কি অস্ত্র আছে, কি আছে আমরা জানি না। আমরা বিন্দুমাত্র ইন্টারেস্ট হয়নি যে আমরা ওটা খুলবো। আমরা যা পেয়েছি আমরা জানি এটাকে পুলিশের হাতে তুলবো এবং সঠিকভাবে সেগুলোকে আমাদের নজরদারিতেই গিয়ে কাউন্ট হোক বা দেখানো হোক সেই ব্যবস্থা করতে হবে, এটা দাবি করেছে এবং পুলিশ আমাদের দাবি মেনেছে, সেইভাবে কাজ হয়েছে। শামীম অ্যারেস্ট হয়েছে এবং তারই জায়গা এবং সেই কাকার জায়গায় এইসব পুঁতেছে, মানে কি বলবো, নিজেদের জায়গায় নিজেরাই করে রেখেছে। এটা কি আপনার মনে হচ্ছে অনেকদিন আগে করা? না না, যেদিন শামীম গাজী অ্যারেস্ট হয়েছে তাই সেই দিনই করা হয়েছে, কেন ওর বাড়ির লোক করেছে, এটা একদম আমরা শিওর। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? কোথা থেকে এলো এত টাকা? দেখুন, উনি হচ্ছে বিভিন্ন রকম ভাবে তোলাবাজি করতেন, ঠিক আছে, যে কারোর মিউটেশন করিয়ে দেবো জমির বলে 1 লাখ টাকা নিতেন, আর যে আবাস যোজনার ঘর সেখান থেকে কাটমানি খেতেন। এছাড়া মানে 40,000 50,000 কোনো নিয়ম নেই। এছাড়া বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পার যে অ্যালোটেড থাকতো সেখান থেকে। এছাড়া টাকাগুলো রাখতো, এদের এই যে আবাস যোজনার টাকাগুলো সেইগুলোও হচ্ছে রাখতো এর ভেতরে। আর মেন যেটা কথা, যে এইখানে আমরা সবাই দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে কথা বলছি, ধরা পড়েছে তাই, মাথা কিন্তু অনেক বড় মাথা রয়েছে, তাদের এখনো মানে নাগাল পর্যন্ত যেতে পারেনি পুলিশ। বাড়ির কাছে কম্পিউটার সেন্টারে মিলেছে নগদ 80 লক্ষ টাকা। তারপর পাটক্ষেত থেকে একের পর এক বস্তায় 2,24 লক্ষ টাকা। গ্রেপ্তার হয়েছেন বাদুড়িয়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। তারপর থেকেই সামনে আসছে তার নানা কীর্তি, থুরি, কুকীর্তি, মারধর, খুনের হুমকি, ত্রাণ সামগ্রী লুট, আবাস যোজনায় কাটমানি, বেআইনি টোল ট্যাক্স, বেনামে চোলাইয়ের দোকান, লোটোর কারবার। বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। আমার কাছে টাকা নিয়েছে, ঘরের টাকা, এখনো পর্যন্ত আমি ঘর দেবে বললে এখনো দিইনি। আমার ব্যাংকে টাকা থাকে, সেই টাকাও আমার তুলি নেয়। জানালে হুমকি দেয়, চেয়ারম্যানের লোক এসে হুমকি দেয়, আমাদের মার্ডার করে দেবে, মেরে দেবে, এরকম হুমকি দেয়। সোমবার গ্রেপ্তার হয়েছেন উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার তার পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে 4000 সরকারি ত্রিপল উদ্ধার হয়। দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতারির পরই সম্ভবত এই গর্তগুলো করে টাকাগুলো রাখা হয়েছিল, যাতে তদন্তকারী আধিকারিকরা তার সম্পত্তি বা তার যে টাকা রয়েছে সেই উৎস সেটা কোনোদিন খুঁজে না পায়। কিন্তু তার সত্ত্বেও এই টাকা রিকভারি হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা বলছেন আরো অনেক সম্পত্তি, সোনা এবং টাকা বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলোর খোঁজেও তল্লাশি অভিযান শুরু হবে। এনার তো দুর্নীতির শেষ নেই, একজনের ঘর আর একজনের কাছে বিক্রি করা থেকে শুরু করে কাটমানি তো অসংখ্য, 30,000 40,000 যার কাছ থেকে যেমন নিলে হয়, এবং টাকা না দিলে তাকে ভয় দেখানো, তাকে জেলের ভয় দেখানো। আমরা কিছু পাইনি, এখান থেকে সব নিয়ে নিয়েছে, অনেক টাকা দেওয়া আছে, ঘর দেয়নি, আমাদের টাকা দেয়নি, সবকিছু মেরে কেটে নিয়েও। স্থানীয়দের দাবি, এই দীপঙ্কর ভট্টাচার্য একসময় রাজমিস্ত্রির কাজ করতেন, গাড়ি চালাতেন। তৃণমূলের আমলে আচমকাই রকেট গতিতে উত্থান, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যান দীপঙ্কর। 2022 সালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান পদও পান। তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই মুখ খুলেছে এলাকাবাসী। ইনি কাউন্সিলরদের নির্দেশ দিতেন যে বেনামে চোলায় মদের দোকান খুলতে, সেখান থেকে টাকা তুলতেন, এবং লোটো কাউন্সিলররা যেসব কাউন্সিলরদের নির্দেশ দিতেন সেসব কাউন্সিলররা বেনামে সেসব লোটো খুলে লোটো চালিয়ে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে এই চেয়ারম্যানকে দিতেন। আশেপাশে যে জমি বিক্রি হতো সেই জমিগুলোকে যাতে বিক্রি না করতে পারে সেইভাবে প্রথমে চেষ্টা করে আটকে দিয়ে তারপরে ওর কাছে যখন শরণাপন্ন হয় তখন ওখান থেকে লাখে লাখে টাকা কাটমানি খায়। আবাস যোজনায় কাটমানি থেকে বেআইনি টোল ট্যাক্স বসিয়ে টাকা আদায়ের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এভাবেই লুঠের সাম্রাজ্য গড়েছিলেন তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। বেআইনি টোল ট্যাক্স বসিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে মানুষকে মানে গাড়ি দাঁড় করিয়ে তাদের ড্রাইভারকে মারধর করে তাদের কাছ থেকে টাকা নিত। আমাদের কাছ থেকেও টাকা নিয়েছে, দেখছে আমাকে আগের বার নিল 10,000 আর এবার নিয়ে 25,000। অভিযোগ, এলাকার ত্রাস ছিল দীপঙ্কর আর তার দলবল। মুখ খুললেই জুটত মারধর, হুমকি। জানালে হুমকি দেয়, চেয়ারম্যানের লোক এসে হুমকি দেয়, আমাদের মার্ডার করে দেবে, মেরে দেবে, এরকম হুমকি দেয়। পুলিশের ভয় থেকে তুলনেই যাবো, আমরা যেই বলতে যাবো পুলিশ দিয়ে তুলবো, এই ভয়ে আমরা কিছু বলতে পারি না এবং আমাদের কণ্ঠ রোধ করে রেখে দেয় এইভাবে। রাজ্যে পালা বদলের পর সেই একদা দাপুটে দীপঙ্কর এখন শ্রীঘরে। তার আরও কুকীর্তি কি এখনো মাটি চাপা রয়েছে? তা কি সামনে আসবে? সেটাই দেখার।
উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে গুপ্তধনের হদিশ মিলেছে। দলটার নাম তৃণমূল। এদের সঙ্গে দুষ্কৃতী বা যারা এই ধরনের দুষ্কর্ম করে তাদের সঙ্গে যোগাযোগ খুব স্পষ্ট। সমস্ত দুষ্কৃতীদের রাস্তায় তৃণমূলের দরজায় গিয়ে শেষ হয়েছে, এটা আমরা আগেও দেখেছি, বর্তমানেও দেখছি। বিভিন্ন সময় মানুষকে স্তত্র করে রাখার জন্য স্তত্র মানুষকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করার জন্য এবং অত্যাচারী হিসেবে এলাকায় বুক চিতিয়ে ঘুরে বেড়ানোর জন্য যে সশস্ত্র ব্যবস্থার দরকার, সেই ব্যবস্থা তৃণমূলের প্রায় সমস্ত নেতার কাছেই আছে বা ছিল। গ্রামাঞ্চলে বেশি, সেই সব জায়গায় এই কাজকর্ম আরও দৃঢ়তার সঙ্গে এরা করত। আপনি বিভিন্ন লোকের ডেরা দেখুন না তৃণমূলের, গুপ্তধন সেই জলদস্যুদের কাছে পাওয়া যেত, সেই রকম সব গুপ্তধন। কেউ পাট খেতে পুঁতে রাখছে, কেউ পুকুরে ছুঁড়ে ফেলছে, কেউ বাড়ি এমন বানিয়েছে যে প্রাসাদ, বোধহয় সিরাজউদ্দৌলাও লজ্জা পেত যে এরকম প্রাসাদ বানাতে। সেই রকমভাবে মানুষকে লুট করে জল জমি জঙ্গল পশ্চিমবঙ্গের মানুষের, তার সঙ্গে ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান, কোনো কিছুই তো বাকি রাখিনি তৃণমূল কংগ্রেস, সব লুট হয়েছে। তার সঙ্গে মেধা চুরি হয়েছে, চাকরি, চায়ের দোকান, পানের দোকানে বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে যেটা করেছে গণতন্ত্রকে বাজেয়াপ্ত করে ফেলেছিল। তার উল্টো দিকে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়ে বিজেপিকে এনেছেন, পশ্চিমবঙ্গকে আগামী 5 বছরের জন্য সেবা করার অধিকার দিয়েছেন। বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়কদের দ্বারা একটি পরিচালিত সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে, যা কিনা কোনো দলীয় সরকার নয়, এটি প্রকৃতই রাজ্য সরকার। এই সরকার সর্বতোভাবে চেষ্টা করছেন রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে, তারা এনে ফেলেছেন। এবারে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে যে মানুষকে উন্নয়নের সঙ্গে যুক্ত করার, বিভিন্ন প্রস্তাবনার সঙ্গে চলার। এমতো পরিস্থিতিতেও এখনও প্ররোচনা আসছে, খাস কলকাতার লেবুতলাতেও আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় অত্যাচার চলছে। আমরা এইগুলোর উপরও নজর রাখছি এবং প্রশাসনকে অনুরোধ করব যে বিষয়গুলোকে কঠোরভাবে দেখতে। এরপরে যদি এইরকম কোনো ধরনের ঘটনা ঘটে তাহলেও আমরা রাজনৈতিকভাবে তার মোকাবেলা করব বলে ঠিক করেছি। কিন্তু এই বন্দুক, বিভিন্ন রকমের টাকার বান্ডিল, অনৈতিকভাবে সংগৃহীত যে টাকা, মদের বোতল এবং বাকি যেসব জিনিসপত্র সব জড়ো করা হয়েছিল কোনো ঘরগুলোতে, বিভিন্ন জায়গায়, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, পুরুলিয়া থেকে নদিয়া, জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বা ওদের নেতাদের বাড়ি থেকে এসব জিনিস ঘোষিত পাওয়া যাচ্ছে। এই জিনিসকে বন্ধ করা দরকার এবং প্রশাসন দায়বদ্ধ, প্রশাসন তার দায়িত্ব পালন করছেন। আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে যদি কোথাও এরকম খবর থাকে তাহলে সরাসরি প্রশাসনকে জানান, কেননা আরও উদ্ধার করতে হবে। একটিও বেআইনি আগ্নেয়াস্ত্র বা অস্ত্র যেন কোথাও না পড়ে থাকে, যাতে তৃণমূল নামক দলটি আবার ভবিষ্যতে এই ধরনের জিনিসপত্র ব্যবহার করার জন্য উৎসাহ পায়। অন্যদিকে গোবরডাঙ্গায় তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা, থরে থরে সাজানো টাকার বান্ডিল, কার্তুজের শাড়ি, রয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গাতে তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহার ভাই সুজিত সাহার বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে এই আগ্নেয়াস্ত্র ও টাকা। এক ব্যবসায়ীর থেকে 20 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার ভাই সুজিত সাহাকে। এই সুজিত সাহা এলাকায় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। বুধবার দাদাভাই গ্রেপ্তার হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন এলাকার অনেকেই। অজিত শাহ এখানে একজন প্রভাবশালী নেতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। পুলিশ সূত্রে খবর, সুজিত সাহার বাড়িতে অভিযানে উদ্ধার হয়েছে 660টি কার্তুজ, নগদ 27 লক্ষ টাকা, 52 বোতল বিদেশি মদ। যারা সাধারণ মানুষকে তাদের জনজীবন এত সমস্যার মধ্যে রেখে দিয়েছিল, সবসময় মানুষ আতঙ্কের মধ্যে থাকতো, তাকে না কিভাবে তাকে ডাকা হবে, বিনা কারণে হুমকি দেওয়া, প্রশাসনের ভয় দেখিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া, এগুলো করেছে। কতটা
কাউকে টার্গেট করে করা হচ্ছে, কতটা এর মধ্যে সাবস্টেন্স আছে, যদি কারুর বিরুদ্ধে সত্যি প্রমাণিত তথ্য থাকে তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে আইন ব্যবস্থা কাজ করবে, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, আইন ব্যবস্থা নেবে। কিন্তু আজকে যদি আমি দেখি যে কালো টাকার যে তালিকা আছে, যে সবথেকে বেশি কালো টাকা, ট্যাক্স ডিফল্টার, সবথেকে বেশি যারা ট্যাক্স পেই বা সবথেকে ধনী ব্যক্তির তালিকাতে কতজন তৃণমূল আছে, আজকে শুধু আমরা কলকাতা শহর বা পশ্চিমবাংলার দেখি ট্যাক্স ডিফল্টারদের তালিকাতে কারা আছে, তো তাদের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা দেখছি না। সারা ভারতবর্ষে যে এত টাকা চুরি হলো, আমরা রিজার্ভ ব্যাংকের থেকে দেখছি যে তাদের ভল্ট থেকে, তাদের ইয়ে থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, সেটাও কোটি কোটি টাকা, 8 কোটি 9 কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেইগুলোও তো গাফিলতি আছে। তো শুধুমাত্র তৃণমূল একটা অঙ্গরাজ্য, একটা কলকাতা শহর, একটা পশ্চিমবাংলা রাজ্যতে সীমিত আছে, কিন্তু সেখানে সারা ভারত জুড়ে শুধু আমরা যদি দেখি আমাদের এখানে স্বাস্থ্যসাথীর বদলে যে আয়ুষ্মান ভারত স্ক্যামে কত কোটি টাকা স্ক্যাম হয়েছে, কত শো বা কত হাজার কোটি টাকার ইয়ে হয়েছে, সেখানে কত মানুষকে ভুয়ো ফোন নাম্বার থেকে, মানুষের তালিকা ভুয়ো থেকে, এখন স্বাস্থ্যসাথীতে কেউ একজন পুরুষ, এই লক্ষ্মীর ভাণ্ডারে একজন পুরুষ মানুষের নাম পাওয়া গেছে, সেটা নিয়ে হই রব। নিশ্চয়ই যদি দুর্নীতি অন্যায় হয়ে থাকে ব্যবস্থা হোক, কিন্তু আয়ুষ্মান ভারতে তো এরকম তালিকা নাকি শুধু মধ্যপ্রদেশে কয়েক লক্ষ, যেখানে মানুষ আগে অপারেশন হয়েছে, পরে হসপিটালে ভর্তি হয়েছে, তো তার তদন্তটা কি হবে? এই কোন ইকোসিস্টেম? এই শুধু এখন বললাম তো আমরা পরাজিত, সফট টার্গেট তৃণমূল, বলে দেওয়া, দাগিয়ে দেওয়া খুব সহজ। এর মধ্যে আবার অভিসন্ধি আছে কিনা, সত্যি কারুর খেতে, কারুর বাড়িতে, কারুর অফিসে প্লান্ট করা হচ্ছে কিনা জানি না, কাউকে ফাঁসাবার জন্য। এই সব জিনিসই হয় রাজনীতিতে, সব জিনিসই হয় ক্ষমতা এবং ক্ষমতার বাইরে থাকার, আলিনদের বাইরে। তো সুতরাং এখন দেখতে হবে এর মধ্যে কতটা সত্যতা আছে, সত্যতা থাকলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হওয়া উচিত। কিন্তু আবার বললাম, আপনি শুধু পশ্চিমবাংলার তালিকা করুন ট্যাক্স ডিফল্টারদের, পশ্চিমবাংলার তালিকা করুন সবথেকে বড় বড় পুঁজিপতিদের, পশ্চিমবাংলার তালিকা করুন বিভিন্ন পার্টি না দেখে, যে বিভিন্ন মানুষ যাদের আয়ের সাথে তাদের ব্যয়ের সংহতি নেই। এটা তো আছে তথ্য প্রমাণ, আজকের দিনে তো ইনকাম ট্যাক্স হোক, ভারত সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে, তাদের কাছে অনেক বেশি ক্ষমতা আছে এগুলো যাচাই করা। আপনি এটা বললে বিশ্বাস, মানে এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আজকের দিনের জন্য হয়তো কন্টেন্ট হবে যে শুধুমাত্র তৃণমূলের কাছেই কালো টাকা আছে 4-5টা লোক দেখিয়ে, আর বাকি সবাই ধোয়া তুলসী পাতা, তো বাকি এইটা কখনো গ্রহণযোগ্য কথা নয়। আপনি ব্যবস্থা নিলে সকলের বিরুদ্ধে নিন, কিন্তু শুধু দলীয় রং দেখে এই জিনিসটা কিন্তু মানে একটা সময় সকলের জন্য ব্যাকফায়ার করবে। বাকি আমাদের সকলের লাইফ তো খোলা আছে, তদন্ত করে দেখুন না। পাশাপাশি সুজিত সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 15টি ব্যাংকের পাসবই, 183টি জমির দলিলের নথি। বিপুল পরিমাণ এই আগ্নেয়াস্ত্র কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল খতিয়ে দেখছে পুলিশ। সন্দীপুরের মানুষ জানেন যে আগে গরুকে 1 ঘাটে জল খেতেন ব্যবসায়ের নামে, জমির ব্যবসা থেকে আরম্ভ করে তোলা এবং বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তোলা। যারা এতদিন ধরে ন্যায় বিচার পায়নি, আমরা আশা করব প্রশাসন কাজ করে তাদের ন্যায় বিচারটা দেবে। অন্য জায়গাতেও গ্রেপ্তার হচ্ছেন বহু তৃণমূল নেতা। গৃহদাহে জর্জরিত তৃণমূল, রাজ্যে ক্ষমতাচ্যুত হতেই নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি ফেটে পড়েছে। এরই মধ্যে জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। কাউকে দেখে উঠছে চোর চোর স্লোগান, কাউকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে এলাকায়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার কাঁচরাপাড়ার যুব তৃণমূল নেতা অভিজিৎ রায়কে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। শনিবার রাতে মন্দারমণি থেকে অভিজিৎ রায় ওরফে বনিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি ও 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদিকে ভোট পরবর্তী হিংসার পুরনো মামলায় দুর্গাপুরে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষকে, যিনি আবার দুর্গাপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরও। বৃহস্পতিবার সকালে আদালতে তোলার সময় ধৃত তৃণমূল নেতাকে ঘিরে ওঠে চোর স্লোগান। জুতো হাতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। রাজীব ঘোষ তৃণমূলের বিদায়ী কাউন্সিলর এবং ব্লক সভাপতি, তাকে তোলা হচ্ছে দুর্গাপুর মহকুমা আদালতে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে। বিজেপি নেতৃত্ব তারা এখানে এসে পৌঁছেছে এবং কেন্দ্রীয় বাহিনীর তারা রয়েছে এখানে মোতায়েন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ স্লোগান দেওয়া হচ্ছে চোর চোর স্লোগান। কুমারমঙ্গলম পার্কে গুলি চালানোর মতো ঘটনা ঘটিয়েছে,
এমন অনেক কার্যকর্তার বাড়িতে বোম রেখে দেওয়ার মতো ঘটনা ঘটছে, বহু লোকের বাড়িতে বাড়ি ভেঙেছে, বহু কার্যকর্তার বাড়িতে আক্রমণ করেছে। আমরা এই চ্যানেলে বহুবার আলোচনা করেছি মতাদর্শহীন আখের গোছারো রাজনীতি নিয়ে। তৃণমূল দল একটাই নীতি নিয়ে চলতো, সেটা ছিল 75-25-এর বাটোয়ারা। এই 75-25-এর বাটোয়ারা এমন একটা জায়গায় চলে গেছিল যেখানে এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, তোলাবাজি, লুট, বিভিন্ন দুর্বৃত্তায়ন, সমস্ত কিছু একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। এবং যে সমস্ত দুষ্কৃতীরা এই সমস্ত বিষয়গুলো করত, খুব আশ্চর্যের ব্যাপার হলো সত্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদেরকে নানাভাবে তার নিজের কথাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতেন। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছে এরা ছিল লুঠেরা, এরা ছিল টাকা তোলবার একটা দুর্বৃত্ত। এবং সেই দুর্বৃত্তরা যখন তারা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক মদতই করেছে তা নয়, তারা পুলিশ প্রশাসনও একই সঙ্গে তাদেরকে এই মদতটা জুগিয়ে গেছে। তার ফলে যেটা হলো যে যখন এই সম্মিলিত ক্ষোভ, মানুষের একটা বিতৃষ্ণা, একটা ঘৃণা এবং ক্ষোভ যখন একটা ফেটে গেল, একটা বেলুনটাকে যখন ফাটিয়ে দিল, একটা পুঞ্জীভূত রাগ এসে পড়ল, তখন দেখা গেল যে এই লোকগুলোর বাড়ির থেকে নানা ধরনের জিনিস বেরোচ্ছে। অর্থাৎ তারা তো পালাচ্ছে, তারা আজকে বিভিন্ন জায়গায় নিজেদের রাজনৈতিক ক্ষমতা, অন্য একটা রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার চেষ্টা এবং প্রশাসনিক সুরক্ষা রাখবার জন্য নিজেদের গায়ের নোংরা গন্ধগুলোকে সরাতে চাইছে। কিন্তু তাদের বাড়ির মধ্যে থেকে নানা রকমের জিনিস উদ্ধার হচ্ছে, কোথাও 300 গুলি, কোথাও রাইফেল, কোথাও বা কোটি কোটি টাকা পাটখাতের মধ্যে পড়ে থাকছে এবং বাড়ির মধ্যে, অফিসের মধ্যে থেকে টাকা উদ্ধার হচ্ছে। এদেরকে মানুষের স্বার্থে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সারা রাজ্যটাকে 50 বছরের জন্য যারা রসাতলে পাঠিয়েছে, তারা যদি আজকে নোংরা গন্ধটাকে নিজের দেহ থেকে সরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে ধরবার দায়িত্ব কিন্তু এই নতুন সরকারের। সুতরাং তাদেরকে ধরতে হবে। এবং শুধু আমার এই বক্তব্য এই জায়গাটায় যে তাদেরকে ধরা নয়, তাদেরকে যথাযথভাবে বিচারের আঙিনায় নিয়ে আসতে হবে। গ্রেপ্তার তো নিশ্চয়ই হবে, এবং গ্রেপ্তার করতে হবে শুধু কিছু মানুষকে নয়, যত মানুষ এই রসাতলে নিয়ে যাওয়ার জন্য দায়ী, রাজ্যটাকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য দায়ী, তাদের প্রত্যেককে, তার জন্য যদি অনেক জেল লাগে অনেক জেলই নিয়ে আসতে হবে। তার জন্য 25 লক্ষ মানুষকে যদি জেলের মধ্যে আওতায় নিয়ে আসতে হবে, 25 লক্ষ মানুষকে আওতায় নিয়ে আসতে হবে। কারণ বহু পঞ্চায়েত সমিতি, বহু ব্লক সমিতির প্রধান, কর্পোরেশনের কাউন্সিলররা, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা, এরা সবাই মিলে লুট করেছে রাজ্যটাকে। এদের সবাইকে আইনের আওতাধীন নিয়ে আসতে। দক্ষিণ 24 পরগনার জয়নগরে গ্রেপ্তার করা হয়েছে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সুব্রত মণ্ডলকে। জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর অঞ্চলের তৃণমূল সদস্য সুব্রত মণ্ডল। পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র নিয়ে খুনের হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। খড়দার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পুকুর ভরাট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নিত্যাশিস মজুমদার ওরফে মনুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধ বালি পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগেও তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। অন্যদিকে টাকা ফেরতের দাবিতে উত্তর 24 পরগনার হাবড়ার পুরপ্রধানের বাড়ি ঘেরাও করে এদিন বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় 2.5 ঘন্টা ঘেরাও থাকার পরে মুচলেকা দিয়ে রেহাই পান তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা। কুন্তল ঘোষ কি বলেছিলেন যে আমি তো মাত্র 10% রাখি, বাকিটা উপরের দিকে পাঠিয়ে দেওয়া হতো। তো এই যে উপরের দিকে পাঠিয়ে দেওয়া হতো বলেই তো পার্থ চ্যাটার্জিকে যখন গ্রেপ্তার করা হয়, তার এবং তার বান্ধবীর বাড়ি থেকে কত কোটি টাকা উদ্ধার হয়েছিল আপনারা মনে করুন। 50 কোটির উপর টাকাই ছিল, তারপরে আবার মূল্যবান গহনা ছিল। তো এটা তো সেই 90% অংশ। তো পার্থ চ্যাটার্জির কাছে যদি এইটা থাকে, তাহলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদের কাছে কি পরিমাণ টাকা থাকতে পারে আপনারা ভাবুন। এবং সেই টাকাটা কোথায় থাকতো, সেই পার্টির অনেক নেতাই আগেও তো বলেছেন, এখন অনেক বেশি করে বলছেন। এবং আপনারা বাদুড়িয়াতে
যিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তার কম্পিউটার সেন্টার এবং পাটের ক্ষেত থেকে কোটি তিনেক টাকা উদ্ধার হয়েছে। এই রকম আপনি যেখানে যাবেন সেখানে পাবেন। এই তো যে এমএলএ দিলীপ মণ্ডল পালিয়েছিলেন, তার প্রাসাদের মতো বাড়ি দেখেননি? সেগুলোর দাম কত টাকা হবে? গুহা, জীবজন্তু, পুকুর, সুইমিং পুল এবং প্রাসাদ। আপনারা শুধু যে পার্টির নেতাদের দেখছেন তা না, সেই পার্টির নেতাদের সঙ্গে দুর্নীতি যে পুলিশ অফিসাররা ছিল, দেখুন তাদের দু একজন গ্রেপ্তার হয়েছে এবং আমি আশা করি আরও বেশি পুলিশ অফিসার গ্রেপ্তার হবেন এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য। তাদের কাছে যে সম্পত্তি আছে, কলকাতার বাড়ি বা গ্রামের বাড়ি বলুন, সেগুলোর যে মূল্য সেটা তাদের বৈধভাবে যে আয় তার থেকে অনেক বেশি। অতএব এটা ডিসপ্রপোর্শনেট অ্যাসেট রাখার একটা পরিষ্কার কেস আছে, প্রিভেনশন অফ করাপশন একটা ধারা আছে। তো সেই সব ধারায় তাদেরও সাজা হবে। এবং তৃণমূলের যত নেতাকে আপনি দেখছেন, কারো বাড়ি প্রাসাদের থেকে কম নয়, দু একজন ব্যতিক্রম থাকতে পারে। কেউ কম দামি গাড়িতে চড়েন না। এই অভিষেক ব্যানার্জির বাড়ি তো আপনারা দেখেছেন, তিনি যখন ভোটে দাঁড়িয়েছেন তাতে এ বাড়ির উল্লেখ নেই, কিন্তু কোনো ভুয়ো কোম্পানির নামে দিয়ে দেখুন যে চলমান সিঁড়ি লাগানো বাড়ি, এবং সে বাড়ি তৈরি করতে যে টাকা হয় অভিষেক ব্যানার্জি এমপির আয় থেকে সে বাড়ি হওয়া সম্ভব? তো দিলীপ মণ্ডলের বৈধ আয় থেকেও বাড়ি হওয়া সম্ভব না? আমাদের যে পুলিশ অফিসার গ্রেপ্তার হয়েছে বৈধ আয় থেকে সে বাড়ি হওয়া সম্ভব না? এই যে দীপঙ্কর ভট্টাচার্য যার কথা এখন আপনারা বলছেন, তার বৈধ আয় থেকে এই 3 কোটি 4 কোটি টাকা এরকম পাট খেতে রাখা সম্ভব? বা পার্থ চ্যাটার্জির কাছে এরকম 50-60 কোটি টাকার টাকা এবং সম্পদ থাকা সম্ভব? তো এগুলো তৃণমূলের নেতা নেত্রীদের এই অপরাধের প্রমাণ, এবং তার সঙ্গে যুক্ত আছেন সর্বোচ্চ নেত্রী এবং তার ভাইপো। তো তদন্তকারী অফিসারদের উচিত হবে যে তারা প্রকৃতপক্ষে তদন্ত করে এই ছোট মাঝারি লোকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সর্বোচ্চ নেত্রীর কাছে পৌঁছানো এবং তার সাজার ব্যবস্থা করা। বিধানসভা ভোটে তৃণমূল হারার পর হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীর রিসর্ট থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ। এবার কি তার আরও ফাইল খুলবে? কারণ বৃহস্পতিবার আদালতে ধৃত তৃণমূল বিধায়ককে প্রভাবশালী কুখ্যাত দুষ্কৃতী বলে উল্লেখ করলেন সরকারি আইনজীবী। পুরী থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে হুমকিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। বৃহস্পতিবার তাকে তোলা হয় আলিপুর আদালতে। সেখানে তার বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টা সহ 11টি মামলার নথি পেশ করা হয়। মামলার শুনানিতে সরকারি আইনজীবী বলেন, ধৃত দিলীপ মণ্ডল প্রভাবশালী কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে শুধু হুমকি মামলা নয়, আরও 10টি কেস রয়েছে। তার মধ্যে 2014 সালের একটি মামলা এবং 2026 সালের 10টি। ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, অগ্নিসংযোগ, মারধর, হুমকি, খুনের চেষ্টার অভিযোগ সহ ও অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। 2014 সালের ঘটনায় একটি বাড়িতে ঢুকে মারধর, অগ্নিসংযোগ করার পাশাপাশি ধর্ষণের চেষ্টা হয়। বিচারক জানতে চান, ওই ঘটনার সময় কি দিলীপ মণ্ডল ঘটনাস্থলে ছিলেন? সরকারি আইনজীবী বলেন, দিলীপ মণ্ডল ঘটনাস্থলে ছিলেন। আমাদের ডিফ্যাক্টর অ্যাডভোকেট ছিলেন, মানে যিনি কমপ্লেন করেছেন তার লয়ার ছিলেন, স্টেটের লয়ার ছিলেন, আমরাও ছিলাম। আমরা কোর্টকে বিস্তারিতভাবে বলেছি, কোর্ট সবটা শুনে 7 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। এটা কোন কেসে পুলিশ কাস্টাডি? যেটা পিসির একটাই আমাদের ছিল, হ্যাঁ পিসির একটা যেটা ছিল সেই কেসটা। হ্যাঁ হ্যাঁ, যে কেসকে অ্যারেস্ট করা এই একটা মামলাতেই ছিলাম আমরা একটা মামলাতেই ছিলাম। মামলার শুনানিতে সরকারি আইনজীবী আরও বলেন, এবারের হুমকির মামলায় এফআইআর এর সঙ্গে কেস ডায়েরির তথ্যের মিল নেই। অভিযুক্ত এবং অভিযোগকারী কারোর ফোনই বাজেয়াপ্ত করা হয়নি। উল্টে অভিযুক্তর জামিনের আবেদন করা হয়। এরপরই ধর্ষণের মামলায় ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাকি 10টি মামলায় 14 দিন করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিষ্ণুপুরের 5 বারের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে এদিন আলিপুর আদালতে তোলা হয়। সেখানে তার বিরুদ্ধে জানা যায় যে 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 11টি মামলা হয়েছে, যার মধ্যে খুনের চেষ্টা, ধর্ষণের চেষ্টা, ধর্ষণের মতন একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। যে মামলাতে তাকে পুরী থেকে গ্রেফতার করে আনা হয়েছে, অর্থাৎ হুমকির অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে এবং চলতি বছর একটি ধর্ষণের মামলাতে তাকে 7ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হুমকি দিতে শোনা গেছিল তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন?
যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। এই ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হয় এফআইআর। পুলিশ তাকে খুঁজতে পৌঁছয় পৈলানের আলিশান বাগান বাড়িতে, কিন্তু তার আগেই খালি পায়ে জানলা টপকে বাড়ি থেকে চম্পট দেন তৃণমূল বিধায়ক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। এর মধ্যে বেআইনি বন্দুক ও গুলি সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলেকে হাতে নাতে পাকড়াও করেছে পুলিশ। 2 সপ্তাহ গা ঢাকা দিয়ে থাকার পর বুধবার পুরী থেকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ককে। একদিকে হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, অন্যদিকে সোনাপাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সেনা বিশ্বাসের বিরুদ্ধেও সামনে আসছে নতুন নতুন অভিযোগ। ক্যালকাটা পুলিশ সার্জেন্স ইনস্টিটিউটে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসির বিরুদ্ধে। এবার পুলিশের ক্লাবে থ্রেট কালচারের অভিযোগ তোলা হলো। অভিযোগ শান্তনু সিনহা বিশ্বাস এবং তার যারা সঙ্গীরা তারা থ্রেট কালচার চালাতো। আমরা দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউটের সামনে। এই ইনস্টিটিউটে নির্বাচন যেটা প্রক্রিয়া ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে শতাব্দী প্রাচীন এই ক্লাবে, সেই নির্বাচনের প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। নির্বাচনের বদলে সেখানে সিলেকশন শুরু করা হয়েছে, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে প্রাক্তনের তরফ থেকে। এবং প্রাক্তন জেনারেল সেক্রেটারি তিনি অভিযোগ করছেন যে এই পরিস্থিতি এমনটাই তৈরি হয়েছিল যে যারা প্রতিবাদ করেছিল যে কেন নির্বাচন হচ্ছে না, তাদেরকে বলা হতো দার্জিলিংয়ে বা সুন্দরবনে বা কাকদ্বীপে তাদেরকে পোস্টিং করে দেওয়া হবে। এবং অভিযোগ এটাও যে শান্তনু সিনহা বিশ্বাস যেভাবে এই সার্জেন্ট ইনস্টিটিউটে মেম্বারশিপ পেয়েছে সেটা বৈধ নয় বলে তাদের দাবি। অভিযোগ ক্যালকাটা পুলিশ সার্জেন্স ইনস্টিটিউটে প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধ করেন শান্তনু সিনহা বিশ্বাস। নির্বাচনের দাবি জানালে দূরে বদলিরও হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এই ক্লাবটা ইলেকশনের থ্রু দিয়ে কমিটিটা সবসময় ইলেকশন থ্রু দিয়ে ওরা কমিটিটা ফরমেশনটা হতো, কিন্তু কি হয়েছে এই যে এখানে আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে একটা টিএমসি ঘেঁষা গ্রুপ, আর আমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা একদম টোটালি নন পলিটিক্যাল ছিল। তো প্রতি বছর যখনই ইলেকশনটা হতো এই নন পলিটিক্যাল গ্রুপটাই মানে কমিটি ফরমেশনটা ওরাই করতো। ওরা কি করলো, ওদের জেনারেল সেক্রেটারি ছিল শোভেন ব্যানার্জি, ও যাতে ইলেকশনে না দাঁড়ায়, ওর গ্রুপটা যাতে না দাঁড়ায়, ওকে কি করলো, ওকে ট্রান্সফার করে দিল, কলকাতা থেকে বাইরে ট্রান্সফার করে দিল। এই যে থ্রেটটা ওরা দিল যে তোমাদেরকে এখান থেকে ট্রান্সফার করে দেবো, ওরা তখন কি করলো, ভয় পেয়ে সবাই ওই ইলেকশনটা ওখান থেকে উইথড্র করলো, করে এরা কি ওরা তখন আনকনটেস্টেড জিতে গেল। নির্বাচনের প্রথা কি আছে? করতে দেয়নি, নির্বাচনই করতে দেয়নি। সেকেন্ড টাইম হলো, ফার্স্ট টাইমে ওরা ঢুকে থ্রেট কালচার করে কাউকে দাঁড়াতে দিল না, কোনো নিয়ম কিছু মানলো না। এবং সবথেকে বড় কথা যেটা, ইলেকশন হওয়ার আগেই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, মানে সিলেকশন ডিক্লেয়ার হয়ে গেল যে কোনো লোক দাঁড়ায়নি, তো তাহলে তো কী হবে, আনকনটেস্টেড হয়ে যাবে। কিন্তু আনকনটেস্টেড হতে গেলে তো ডেটটা পেরোতে হবে, ও ডেট পেরোবার আগেই সে জানিয়ে দিল যে এরা ইলেক্টেড হয়ে গেছে, সে ডেটটাও পেরোয়নি। মানে এত ইরেগুলার করেছে, মানে ভাবা যায় না। ক্যালকাটা পুলিশ সার্জেন্স ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার তরফে জানানো হয় যার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তিনি এই বিষয়ে বলতে পারবেন। শুধু কলকাতা পুলিশেই নয়, খেলার মাঠেও রাজনৈতিক নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছিল সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর অভিযোগ, শান্তনু সিনহা বিশ্বাসের সুপারিশ না মানায় সিএবি কোচিং প্যানেল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। আমার কাছে আমার টিমের আগে কেউ নয়, এখানে আমি কোনোদিন কোনো আপসের কাছে মাথা নোয়াইও নি, নোয়াবও না। তো এক্ষেত্রেও যে আমার কাছে এই বেঙ্গল আন্ডার-19 টিমটাকে মানে নিয়ে আমার যখন ভালো ভালো ছেলেদেরকে বাইরে করে দিয়ে সমস্ত যারা ছেলেদের বিভিন্ন রকমের লোকেদের যখন ইনফ্লুয়েন্স করে সেই সমস্ত ছেলেদের ঢোকানোর কথা বলি, আমি সেটা তীব্র প্রতিবাদ করেছিলাম। হয়তো সেই তীব্র প্রতিবাদটা করাতেই হয়তো আমি হয়তো আজকে সিএবি কর্তাদের বিরাট ভাজন হয়েছি। যে সোর্স থেকে তার নামের যে মানে সুপারিশটা আমার কাছে এসছিল, সেই সোর্সটা কিন্তু মানে পূর্বতন সরকারের মানে খুব একজন কি বলবো ইনফ্লুয়েন্স একজন লোক, যে সিএবি কে বহুভাবে প্রভাবিত করেছিল। এটাকে আপনি ইডির জালে যিনি আটক শান্তনু সিনহা বিশ্বাস, তার কথা বলতে চাই। দেখুন, ওনাকে আমি কোনোদিন সামনে থেকে চোখেও দেখিনি, ওনার সাথে আমার কোনো ইন্টারাকশনও হয়নি, ঠিক আছে। কিন্তু আমার অনেকে হয়তো ওনার নাম করে আমাকে সিএবিতে ফোন করে বলেছেন যে উনি হয়তো বলেছেন এই ছেলেটাকে টিমে রাখার জন্য।
অন্যদিকে এদিন সোনাপাপ্পু ও শান্তনু সিনহাকে ব্যাংশাল কোর্টে তোলা হলে সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এসবের পাশাপাশি নজর রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের দিকেও। অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির আবহে যেখানে এখন ফেরার ভিড়, সেই মানুষগুলোর মুখেও শোনা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বলছে যে এরকম 500-700 দাও, 700 টাকা নিয়েছিল। এই তৃণমূলের অনুপ্রবেশকারীদের সরকারি নথি বানিয়ে দেওয়ার জন্য রীতিমতো রেড চার্ট বেঁধে দিয়েছিলেন স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা। বুধবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের মেদিয়ায়। এবার জানা গেল দুদেশের দালালরা কথা বলে ঠিক করে নিতেন রেট, তারপর হতো পারাপার। অনুপ্রবেশের পর কোনো নথি বানাতে গেলেই তৃণমূল নেতাদের দিতে হতো দক্ষিণা। যারা বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারী তারা এ রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন, দালালের হাত ধরে এ রাজ্যে এসেছিলেন টাকার বিনিময়ে, এবং কেউ দিনমজুরের কাজ করতেন এবং কেউ টাকার বিনিময়ে পরিচয়পত্র তৈরি করেছিলেন। তারাই আজকে এই মুহূর্তে রয়েছেন এই সমস্ত চেকপোস্টের কাছে একটি জায়গায়। তারা অপেক্ষা করছেন তাদের সমস্ত নথি পরীক্ষার পর তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের খুলনার বাসিন্দা নূর ইসলাম শেখ বেআইনিভাবে ভারতে ঢোকেন বছর 10 আগে। তৃণমূল নেতারা কি বলল? ওই আমি ফোন নেওয়ার জন্য, মানে ফোন চালানোর জন্য আমি বললাম যে আমার একটু এই সিম ফোন চালাবো, তো আমার একটা সিমের প্রয়োজন। তা বলছে তাহলে তো আধার কার্ড বানা দেবে। আমি বলছি কত টাকা লাগবে? তা বলছে যে এরকম 500-700 দাও, 700 টাকা নিয়েছিল। কারা নিয়েছিল? ওই ওখানকার নেতারাই। কোন দলের? এই তৃণমূলের না দিলে দেবে না। অনুপ্রবেশের জিরো টলারেন্স, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের নীতি নিয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকার। তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। এই আবহে শুরু হয়েছে ভারত ছেড়ে পালানোর হিড়ি। ভিড় বাড়ছে উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে। पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने लगे। हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले। বাংলাদেশের খুলনার বাসিন্দা সুজয় রায় নদী সাপচে অনুপ্রবেশ করলেও দালালকে দিতে হয়েছিল 20,000 টাকা। কিভাবে এসেছিলেন? এসছিলাম নদী সাঁতরে। কত টাকা লেগেছিল? 20,000 টাকা নিয়েছিল। দেখা যাচ্ছে এদেশের লোকও ছিল, ওদেশের লোকও ছিল, হ্যাঁ মিলিয়ে টাকা নেওয়া হয়। প্রথমে চেয়েছিল হ্যাঁ অনেক টাকা চায়, 25,000 30,000 টাকা চায়, তারপরও 20,000 টাকা 18,000 টাকা 17,000 টাকা এরকম। বাংলাদেশের যশোরের বাসিন্দা মিনার খান বছর 10 আগে দালাল ধরে ঢুকেছিলেন ভারতে, থাকতেন মেটিয়া বুরুজে। তার দাবি 3টি কার্ড তৈরি করে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা চান স্থানীয় তৃণমূল নেত্রী। দিতে হবে ওই সুলতানা, ওইখানের ম্যাডাম, হ্যাঁ তৃণমূলের নেতা, যে 20,000 দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতাম, বলতে ওর জন্য 30,000 দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে 50,000 দিতে হবে, তাহলে বানিয়ে দেবো, নাহলে দেবো না। ওই নেতা সুলতানা। কেউ 20 বছর, কেউ বা 3 দশকেরও বেশি সময় ছিলেন ভারতে। অনুপ্রবেশকারী হয়েও বানিয়েছিলেন সরকারি নথি, পেয়েছেন রেশন, গ্যাস থেকে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ পাতাম, ও পেয়েছি 2-3 বছর পেয়েছি। রেশন পেতাম, আবার লক্ষ্মী ভান্ডার পেতাম, গ্যাস পেয়েছি। শুধু সরকারি প্রকল্পের সুবিধা পাওয়াই নয়, দিয়েছেন ভোটও। নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিল তৃণমূল, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে, বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। আপনি তো এখানে এতদিন ধরে থাকতেন, কিভাবে থাকতেন এই বেআইনি ভাবে? ওখানে কেউ কিছু বলতো না, যখন তৃণমূল ছিল কেউ কিছু বলতো না, ঠিক আছে। এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন তারপর লোকও পেছনে লেগে গেছে। বাড়িওয়ালাও ভয়তে বলছে যে এদের বাংলাদেশি লোককে রাখলে 2 লাখ টাকা জরিমানা হবে, 2 বছর জেল হবে। নিশ্চিন্তে থাকার দিন শেষ, চাপে পড়ে এখন দেশে ফিরতে মরিয়া অনুপ্রবেশকারীরা। সীমান্তে যখন এই ছবি, তখন তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো রাশি রাশি আধার কার্ড।
কোথাও আবার বিনা নথিতে আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যবসায়ী। বরানগর থেকে ট্যাংরা, দুই প্রান্ত থেকে উঠে এলো এই দুই ছবি। এই হলো ট্যাংরা সেকেন্ড লেনের তৃণমূলের পার্টি অফিস। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বুধবার সন্ধেবেলায় এখান থেকেই বিপুল পরিমাণে আধার কার্ড, ভোটার ও রেশন কার্ড উদ্ধার হয়। এই যে এত সংখ্যায় আধার কার্ড বা এপিক কার্ড বা পরিচয়পত্র, সেগুলো কেন পার্টি অফিসের ভেতরে ছিল সেগুলো জানার চেষ্টা চালাবো। কত সংখ্যায় রয়েছে? 250-300 কাছাকাছি বেশি বেরিয়েছিল। আপনারা কি এখানে পেলেন সেটা? হ্যাঁ পেলাম, এই আলমারি থেকে। কোন আলমারি? এই আলমারি। ভোট দিতে হবে না ওই জন্য আটকে রেখে দিয়েছে। কারা কারা চালাতো এই পার্টি অফিস? টিএমসি প্রশান্ত, শেখ দৌলত, রাজু, বাপি। মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আমার কাছে আধার কার্ড অনেক আগেই ছিল। এটা আরো একটা? হ্যাঁ, এটা আরো একটা অরিজিনাল। ভোট দিতে না দেওয়া এই একটা প্রুফ, যেটা কিনা আমরা সব জায়গাতে ইউটিলাইজ করি, এবার সেটা আমি পাচ্ছি না। আমরা কোনো জানতামই না যে এখানে আমাদের কার্ড এসছে বা কিছু। আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু পাড়ায় এসছে বা এরকম আমাদের কাছেই আছে কারোর কাছে, এরকম কোনো জানকারি আমাদের ছিল না। কিন্তু তৃণমূলের পার্টি অফিসে এই রাশি রাশি আধার কার্ড এলো কোথা থেকে? কিসের উদ্দেশ্যে এখানে জমা করা হয়েছিল? কি কারণে এগুলো রাখা হয়েছিল? ভোট লোক দিতে পারবে না এই জন্য। এই ভোট আটকাচ্ছে তো এই করে তো জিতছে। আমার আধার কার্ড এখান দিয়ে পেয়েছি, ভোট দিতে দেয়নি আমাকে। 250-300 জন মিলে ঘিরে ধরে বলেছে, স্লিপ ধরে ছিঁড়ে দিয়েছে, বলে চলে যা, তোকে 4 তারিখের পর বুঝে নেবো। অন্যদিকে উত্তর 24 পরগনার বরানগরে নথি ছাড়া আধার কার্ড তৈরি ও বেশি টাকায় আধার লিঙ্ক করানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো এক ব্যবসায়ীকে। এসব নথি কাজে লাগিয়ে কি জালিয়াতি চলতো? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। আর এই আবহেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার তালিকায় কি পরিমাণ বেনজল ছিল তাও সামনে আসছে। মুর্শিদাবাদের বহরমপুরে সদ্য হদিশ মিলেছে পুরুষ লক্ষ্মীর। আর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এবার সন্ধান মিলল তৃণমূলের লক্ষ্মী ছেলের। এ যেন ভান্ডারেই ভারী গোলমাল। বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভান্ডার, কিন্তু সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও মিশেছিল জল, যার জেরে পুরুষও হয়ে গিয়েছিল লক্ষ্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন পুরুষও। বহরমপুরের রাধারঘাটে রাকিবুল শেখের পর এবার আরও এক পুরুষ লক্ষ্মীর সন্ধান মিলল চন্দ্রকোনায়। জিজ্ঞাসাবাদের পর উত্তম কুমার সাউ নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে, ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি। ওনার ডকুমেন্টস ইউজ হয়েছে, ওনার মিসেসের অ্যাকাউন্টে ঢুকেছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা উত্তম কুমার সাউ, পেশায় ঠিকাদার। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকত এই তৃণমূল নেতার নামে। আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ, নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে, সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। অভিযোগ স্বীকার করে নিজের মতো করে সাফাই দিয়েছেন দ্রুত তৃণমূল নেতা। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম। আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। তৃণমূল কংগ্রেস বলে আপনি মহিলা হন, পুরুষ হন, সব কিছু পাবেন। মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার করেছিল পূর্ববর্তী সরকার, কিন্তু সেটা পুরুষদেরকেই দিয়ে দিয়েছে। জানি না ফর্ম ফিল আপ করার সময় সেই ব্যক্তি বোরখা পরে করেছিল কিনা সেটা চিনতে পারেনি। রাজ্য সরকার হয়তো ভুল করে সেই দিয়েছে। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে বিজেপি সরকার, আর তাতেই সামনে আসছে একের পর এক এ ধরনের ঘটনা। বহরমপুরে ধৃত রাকিবুল শেখকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবার তালিকা থেকে এসব বেনজল বার করতে উদ্যোগী হয়েছে রাজ্যের বিজেপি সরকার, কারণ জুন মাস থেকেই শুরু হচ্ছে তাদের অন্নপূর্ণা যোজনা। রাজ্য সরকার জানিয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে। বুধবার রাতেই অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। শুক্রবার থেকে অনলাইনে ফর্ম পাওয়া যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনলাইনে ফর্ম আপলোড হতেই তা ডাউনলোড করে ফিল আপ করতে শুরু করে দিয়েছেন আবেদনকারীরা। 12 পাতার ফর্মে নিজের ও পরিবার সম্পর্কে নানা তথ্য দিতে হচ্ছে আবেদনকারীদের, যেমন পরিবার কি মাসিক রেশন তোলে, 3টির বেশি পাকা ঘর আছে কি, পরিবারের সব সদস্য মিলে মোট জমির পরিমাণ কত, পরিবারে কারোর 4 চাকা গাড়ি আছে কি, স্বাস্থ্য বীমা আছে কি, পরিবারের সদস্যরা কি ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। যাদবপুরের বাসিন্দা তনুশ্রী কর্মকার,
পেশায় গৃহশিক্ষিকা। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে ফেলেছেন তিনি। খুব কঠিন না, যা যা আপনাদের কাছে ডকুমেন্টস আছে সেই অনুযায়ী এটা ফিল আপ করতে হবে। যাদের পাওয়ার দরকার তারা পাবেন, অযথা কাউকে দিয়ে জিনিসটা নষ্ট হবে না। আমার মনে হয় যে এটা পাওয়াটা খুবই স্বপথে এগাচ্ছে, সুষ্ঠু পথে এগাচ্ছে। অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোড করেছেন বাঘাযতীনের বাসিন্দা গৃহবধূ সুনন্দা মালাকারও। কি মনে হচ্ছে খুব কঠিন? না, মোটেও কঠিন না। আমি অনলাইন থেকে এটাকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পর এখন ফিল আপ করছি। যবে জমা দেওয়ার তবে জমা দিয়ে দেবো। স্বচ্ছভাবে করার জন্য যেটুকু প্রক্রিয়া রয়েছে, যেটুকু করার দরকার সেটুকুই আমি করছি আর সমস্ত সোজা ভাষায় লেখা। তবে অনেকে এক্ষেত্রে ভিন্ন মত। সন্তোষপুরের বাসিন্দা রুমা দাস বলছেন, অন্নপূর্ণা যোজনার জন্য তিনি আবেদনই করবেন না। আমি একা 3000 টাকা পাবো, পরিবারের সবার নথি জমা দেব, এটা কিরকম করে হয়? ব্যাংকের ডিটেলস থেকে সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব চাইছে। শুধু মনে হয় এটিএম এর পিনটা দিলেই পুরো হয়ে যাবে। বাড়ির কি দলিলের কি কটা ঘর, কিসের মেঝে, অসম্ভব। এত কিছু দেওয়া সম্ভব নাকি? আর কজন পারবে এত কিছু লিখে দিতে? বিজয়গড়ের বাসিন্দা গৃহবধূ পূজা সাহা অবশ্য ফর্মে নিজের সম্পর্কে তথ্য দিতে কোনো আপত্তি নেই। যেই ফর্মটা এসছে সেটা খুবই সহজ, কারণ মানুষ খুব ভয় পাচ্ছে কি দিতে হবে, কি ফিল আপ করতে হবে, আদৌ পাবো কিনা। এটাই বেস্ট, আমি মনে করি এটাই বেস্ট। পঞ্চশায়রের বাসিন্দা মুনমুন দে আবার অন্য কথা বলছেন। অনেক প্রান্তিক পরিবারের আছেন যাদের কাছে কিন্তু এইরকম বাড়িতে গাড়ি থাকবে তার ডিটেলস এবং তার নিজের পার্সোনাল জমি থাকবে তার ডিটেলস, এগুলো কিন্তু দেওয়ার কথা নয় এবং প্রান্তিক ঘরের মহিলাদের কাছে এটা পাওয়া সম্ভব নয়। অন্নপূর্ণা ভাণ্ডারের যা ডিটেলস আমি দেখছি, আমার মনে হয় প্রান্তিক সাধারণ ঘরের মহিলাদেরও এই আগ্রহটা থাকবে না। বুধবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। সরকারের তরফে ভেরিফিকেশনের পর তালিকায় নাম উঠলে তবেই মাসে 3000 টাকা মিলবে। ভেরিফিকেশনে ফর্ম বাতিল হয়ে গেলে টাকা পাওয়া যাবে না। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা ছিলেন অজয়নগরের বাসিন্দা কৃষ্ণা নন্দী। এবার তিনি কি করবেন? কিন্তু আমরা বলতে চাইছি, যাকে দিচ্ছে তার নথি চাক, তার যা যা দরকার, তার কি যেগুলো সেগুলো দরকার সেটা চাক, সেটা তো আমরা দিতে রাজি আছি। কিন্তু হাজব্যান্ডের এই চাই, ও তার এই চাই, এটা তো মহিলাদের জন্য। এবার হাজব্যান্ডের কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানার তাদের দরকার নেই বা চাওয়ার দরকার নেই। সেটা তো একজনের আধার কার্ড দিয়েই তো সমস্ত কিছু পেয়ে যায় আজকাল। তা উনি এত কিছু চাইছেন কেন, কি ব্যাপার আমরা বুঝতে পারছি না। যদিও সমস্ত আবেদনকারীকেই আশ্বস্ত করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। আমিও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন ক্যাবিনেট মিটিংয়ের পরে যে ট্রান্সফার হয়ে যাবে, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। তারপরে যখন দেখলাম, যখন ওই 91 লাখ যে নাম কাটা গেছে, যখন সেটা বলেছিলাম আপনাদের যে ওটা অ্যানালিসিস করা হবে, দেখা গেল যে অনেক পুরুষের নাম। তো এগুলো তো হতে দেওয়া যায় না। যেটা জনগণের টাকাকে সম্মান দেওয়া হবে, রক্ষা করা হবে, এক একটা টাকা আমাদের রক্ষা করতে হবে, অপচয় যেন না হয়। আর যাদের পাওয়ার কথা তারা অবশ্যই পাবে। রাজ্য সরকারের তরফে স্পষ্টই জানানো হয়েছে, যে মহিলারা আয়কর দেন তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। ভোটার তালিকায় যাদের নাম নেই তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সিএতে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তারা ব্যতিক্রম। এসআইআর এ নাম বাদের পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত তালিকায় কতজন উপভোক্তা হিসাবে নথিভুক্ত হন সেটাই এখন দেখার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।